বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আজকের প্রশ্ন সলভিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিগত সালের যত প্রশ্ন আছে আমার এই ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব ব্যাখ্যা সহ আজকে এটার পোস্টমর্টম করা হবে ইনশাল্লাহ। তো যারাই আমার সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে জয়েন করেছেন জানিয়ে দিবেন, আর হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবেন, আর আমাদের গুলুগুলু স্যার তাই না আপনাদের দোয়া করবে। এক্স্যাক্টলি আজকে কে এসেছে দেখেছেন? আজকে আমাদের শ্রদ্ধেয় সুজিত স্যার কিন্তু সাধারণ জ্ঞানের অসাধারণ ক্লাস নিয়ে হাজির হয়ে গেছেন। আজকে কিন্তু খুবই ধামাকা একটি ক্লাস হবে। এই যে আরেকজন পিছনে আমাদের ওই যে সকিনা টু পিছন থেকে টু করে ওই পাশে দিয়েছেন। এই তো মাশাআল্লাহ। সো দেরি করে যাবে না, প্রিয় ভাই বোনেরা, সবাই শেয়ার করে লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে এই যে স্যার সবাই একটু শেয়ার করতে বলেন স্যার। আমি একটু আপনাদের কথা বলে নিচ্ছি। এখানে দুইজন ওনারা কিন্তু দুইজনই আমার গুরু, আমি কিন্তু মাঝখানে একজন শিষ্য। তো শিষ্য হিসাবে বলতেছি যে আজকে আমাদের যে গুরু স্যারের গুরুর জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটু শেয়ার করা উচিত স্যার। এক্স্যাক্টলি সবাই একটু শেয়ার করে লিখে দেই। সবাই স্যার একটু নামগুলো পড়ে শুনিয়ে দেন, যারা শেয়ার করতেছে নামগুলো একটু পড়ে শুনিয়ে দেন। একটু কমেন্টটা দেখি স্যার। আজকে কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টস করে জানান, আর শেয়ার করে দেন সাথে সাথে। সবাই একটু শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে হচ্ছে এমডি এনসানুর রহমান, হ্যাঁ আপনার এই সমস্ত কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তারপরে সাভার থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপরে বরগুনা থেকে জয়েন করেছেন বশির উদ্দিন সোহেল। হোয়াট আমার নামের সাথে মিলে গেল। 1 2 3 1 2 3। না 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 না, ওখানে আরেকজন আছে সোহেল, আমি তার কথা বলছি। তারপরে রংপুর থেকে জয়েন করেছেন আফসানা আশা, তারপরে হবিগঞ্জ থেকেও জয়েন করেছেন। তো আমি একটু বলে রাখি, অনেকে হয়তো খুব বিরক্তি হন প্রথমে যে শেয়ার করতে বলি, অথবা আপনি কোথা থেকে দেখছেন এটা বলতে বলি। একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে আমাদের ক্লাসটা স্টার্ট হতে 2-1 মিনিট লেট হবে, কারণ আমাদের অনেক বন্ধু আছে, ভাই বোন আছে যারা হচ্ছে এই ক্লাসটির জন্য অপেক্ষায় থাকে। তো তারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে তারা আমাদের সাথে কানেক্ট হতে একটু সময় লেগে যায়। এই জন্য 2-1 মিনিট সময় নিয়েই কিন্তু ক্লাসটি আমাদের শুরু হয় ইনশাল্লাহ। আমার ক্লাসে আমি কথা দিচ্ছি, আমি একটানা পড়াবো। আমি আজকে যা পড়াবো খুবই ক্যাচি বিষয়, এবং কি নিবন্ধন প্রাইমারি বিসিএস এর জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে গুরুত্বপূর্ণ বলছি না, আজকে ক্লাসটি করেন, তারপরে আপনি বলবেন ক্লাসটি কি গুরুত্বপূর্ণ ছিল নাকি ছিল না। তো আমাদের সাথে মালিবাগ থেকে জয়েন করেছেন, তারপরে হচ্ছে রাহিম বাসা, তারপরে কুষ্টিয়া থেকে জয়েন করেছেন, ঢাকা থেকে শেখ শাহেদ জয়েন করেছেন, গাইবান্ধা থেকে খাদিজা আক্তার জয়েন করেছেন, দিনাজপুর থেকে জাহিদ হাসান জীবন। দিনাজপুর হচ্ছে লিচু উৎপাদনে সেরা। তারপর হচ্ছে শাহজাদপুর থেকে তাহমিনা জয়েন করেছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত সালে পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, আপনারা জানেন যে 1000 প্রশ্নের যে সলভিং আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। ইনশাল্লাহ এটা কন্টিনিউয়াস আমাদের চলতেই থাকবে। আজকে হবে, আগামীকাল হবে, প্রতি সপ্তাহে হবে, রেগুলার হবে ইনশাআল্লাহ। চলতেই থাকবে, চলতেই থাকবে। কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, শেয়ার করে দিতে হবে। সবাই আমরা শেয়ার কোডটা লিখে দিব। আমরা 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। না 30 সেকেন্ড 30 সেকেন্ড দেখছেন হ্যাঁ, স্যার 30 সেকেন্ড আমি কমিয়ে দিচ্ছি, কারণ ফাইন দ্রুত আমাদের যারা এখানে বসে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম আমাদেরকে দিচ্ছেন। তা আমরাও চাচ্ছি যে আপনার টাইমটাকে প্রপারলি ইউজ যাতে করতে পারেন। এক্স্যাক্টলি। তো সেজন্য সবাই 30 সেকেন্ড আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। সবাই ডান লিখে দিব। আমরা 5টা শেয়ার করলে লিখব 5 ডান, 10টা শেয়ার করলে লিখব। হ্যাঁ, মুনতাহিনা ইসলাম, জাহিদুল ইসলাম, আমাদের সাথে লিমা খাতুন জয়েন করেছেন, আমাদের সাথে শায়লা নাজনীন জয়েন করেছেন। স্যারের কথাগুলো অনেক ভালো লাগে, আপনাদেরও এই সমস্ত কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তারপরে হচ্ছে মাদারীপুর থেকে জয়েন করেছেন সজীব ফরাজি, তারপরে আমাদের সাথে
আউয়াল জয়েন করেছেন ঢাকা থেকে, সিরাতুন নূর নাজিহা জয়েন স্যার, শুরু করেছেন। করে দেন, থ্যাংক ইউ সো ইনশাআল্লাহ। মাচ। শুরু করে দেন, আমি শুরু করছি। আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এই প্রশ্নটা কতবার যে পরীক্ষায় এসেছে আমি আসলে বুঝাতে পারবো না। তো প্রথম এভারেস্ট বিজয়ী কে? প্রথম এভারেস্ট বিজয়ী কে? এটা কি নিশাত মজুমদার, মুসা ইব্রাহিম, তেনজিং, নাকি কেউ নন এখানে? তো এই প্রশ্নের অ্যান্সার আমি আশা করি যে এখানে যারা কয়েকটা পরীক্ষা দিয়েছেন তারা অ্যান্সারটা করতে পারবেন, কিন্তু যারা একটা চাকরির পরীক্ষাতেও এখনো অংশগ্রহণ করেনি তাদের জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু আমি দেখছি যে অনেকেই এই অ্যান্সারটা করতে পারবেন। তাহলে এই প্রশ্নের উত্তর, প্রথম এভারেস্ট বিজয়ী, তাহলে এই যে নিশাত মজুমদার তিনি হচ্ছেন নারী, তিনি হচ্ছেন নারী হিসেবে বাংলাদেশে প্রথম। মুসা ইব্রাহিম উনি হচ্ছেন পুরুষ হিসাবে বাংলাদেশে প্রথম। কিন্তু আমার প্রশ্ন বলেছে প্রথম এভারেস্ট বিজয়ী কে? তাই ওনারা দুইজন তো হচ্ছে বাংলাদেশের, সুতরাং বাংলাদেশের প্রশ্নটা করেনি, প্রশ্নটা করেছে কি? প্রশ্নটা করেছে প্রথম এভারেস্ট বিজয়ী কে। তাইলে ওনার নাম তেনজিং, এই নামটাই ছিল, কিন্তু ওনার পূর্ণ নাম যেটা সেটা হচ্ছে তেনজিং নোরগে। এই তেনজিং নোরগে তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের। তিনি 29শে মে, মনে রাখবেন 29শে মে 1953 সালে সর্বপ্রথম তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি হচ্ছে নিউজিল্যান্ডের, আর উনি হচ্ছেন নেপালের। এই দুইজন সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। তার মানে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কত সালে, তাহলে 1953 সালে। তাহলে আবার দেখেন এই যে 29শে মে, এই 29শে মে কিন্তু তেনজিং নোরগে, আরেকজন হচ্ছে এডমন্ড হিলারি, মনে রাখবেন এই যে এডমন্ড হিলারি, এই হিলারি হচ্ছে নিউজিল্যান্ডের। এই দুইজন 29শে মে 1953 সালে সর্বপ্রথম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন, যার কারণে 29শে মে হচ্ছে এভারেস্ট দিবস। পরীক্ষাতে আসে এভারেস্ট দিবস কোনটি? তাহলে এভারেস্ট দিবস হচ্ছে 29শে মে, কারণ এই দিনেই তারা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এই এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। আর বাংলাদেশের প্রথম যে ব্যক্তি এই এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন তার নাম হচ্ছে মুসা ইব্রাহিম। তিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন 2010 সালে। তাইলে 2010 সালে বাংলাদেশের প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন যিনি, তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম। আর বাংলাদেশের কোন রমণী, বাংলাদেশের কোন নারী সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন? সেটা হচ্ছে নিশাত মজুমদার, যিনি 2012 সালে সর্বপ্রথম নারী হিসেবে, বাংলাদেশি নারী হিসেবে সর্বপ্রথম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। তাহলে দেখেন বিষয়গুলো বুঝতে হবে। আপনি যদি একটা প্রশ্নকে দেখেন অ্যানালাইসিস করে কতগুলো পয়েন্ট বের করেছি, 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম, এর বাইরে থেকে কি প্রশ্নটা আসবে বলেন? আরেকটা প্রশ্ন বাকি থাকার একটা যদি আসে, এই বোর্ডের বাইরে আর প্রশ্ন আসবে না, আর যদি আসে আর একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কোন বাঙালি সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন? দেখেন প্রশ্নটা করেছে কি, কোন বাঙালি সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। যদি বলা হয় কোন বাঙালি, তাহলে প্রথম বাঙালি যদি বলা হয়, প্রথম বাঙালি যিনি হচ্ছেন ইন্ডিয়ান কিন্তু বাংলা ভাষাভাষী যেহেতু, তাই ওনার নাম হচ্ছে সত্যব্রত দাস। আবার কোথাও দেখা যাচ্ছে দাম লেখা। তিনি 2004 সালে সর্বপ্রথম বাঙালি হিসেবে এই এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এই যে এভারেস্ট বলতেছেন এটা কোথায়? এটা হচ্ছে হিমালয় পর্বতের উপরে। বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের মানে সবচেয়ে উপরের যে জায়গাটা সেটা হচ্ছে এভারেস্ট 848.86 মিটার। 8848.86 মিটার হচ্ছে এভারেস্ট শৃঙ্গের উচ্চতা। এই হিমালয় পর্বতের উপরে হচ্ছে জায়গাটা। হিমালয় পর্বতের উপরে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কি জানেন? ওই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনারা মনে হয় নাম শুনেছেন। এই যে কাঞ্চনজঙ্ঘা,
এইটা হচ্ছে বিশ্বের তৃতীয়, মনে রাখবেন, তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে যদি আপনি উত্তর দিকে নজর দেন, হিমালয় পর্বতে এই কাঞ্চনজঙ্ঘা জায়গাটা দেখা যায়, যার কারণে পঞ্চগড় জেলাকে বলা হয় হিমালয়ের কন্যা। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় হিমালয়ের কন্যা কোনটি, তাহলে উত্তর হবে দেশ হিসাবে নেপাল, আর জেলা হিসাবে হবে পঞ্চগড় জেলা। তাহলে হিমালয়ের কন্যা কোনটি? পঞ্চগড় জেলা। আর যদি বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে, তখন হবে নেপাল। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস। তাহলে এই কাঞ্চনজঙ্ঘাকে একসময় মানুষ মনে করত এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এভারেস্ট শৃঙ্গ আবিষ্কার হওয়ার পর দেখলো যে না, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 3 নাম্বার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি কে বলতে পারেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কে বলতে পারবেন? আমি তাকে একটা থ্যাংক ইউ জানাতে চাই। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আবার প্রশ্নটা বুঝেন, যদি আপনাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটা দেখি আপনাদের কেউ কি এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারছেন? বাংলাদেশের হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের উম্মে রাবেয়া ইসলাম অ্যান্সার করেছেন, মাহমুদ হাসান অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে মাহমুদুল হাসান আপনি তাজিংডং বলছেন। তাজিংডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটাকে কানেক্ট করার চেষ্টা করেছেন, থ্যাংক ইউ। তাহলে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে গডউইন অস্টিন। গডউইন অস্টিন, এই যে গডউইন অস্টিন, এটাকে K2 বলা হয়, এটাকে বলা হয় K2। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে চীন এবং পাকিস্তান সীমানা একটা পর্বত আছে, কারাকোরাম পর্বত। ঠিক আছে, এই যে কারাকোরাম একটা পর্বতের নাম শুনেছেন, কারাকোরাম। এই কারাকোরাম পর্বতের উঁচুতে, এই কারাকোরাম পর্বতের উঁচুতে অবস্থিত এই গডউইন অস্টিন, যেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন কিন্তু এই ব্যতিক্রম জায়গা থেকে করে, কারণ এভারেস্ট থেকে এত পরিমাণ প্রশ্ন এসেছে, এখন প্রশ্নটা আসবে ব্যতিক্রম, কারণ প্রশ্ন তো শেষ। এখন আপনাকে আটকাতে হবে না, দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। আপনাকে প্রতিযোগিতার জগতে এগিয়ে থাকতে হলে একটু ব্যতিক্রমী হতে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন করেছে এটাকে জানতে হবে। এই জন্য হচ্ছে আমাদের এই ক্লাসগুলো খুবই দরকার, খুবই দরকার। কারণ আপনি মানে নিজে নিজে এগুলো কখনো সলভ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা বাদ দিয়ে দ্বিতীয় প্রশ্নে যাই। দেখি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার আপনারাই করবেন। দেখি আপনারা করেন তো, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার কি হবে? প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? আমি আশা করি যে বন্যা বয়ে যাবে, প্রত্যেকেই অ্যান্সার করবেন, প্রত্যেকে। আমি চাই যে প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকে করবেন, কারণ লেখার মাধ্যমে পড়া অর্ধেক হয়ে যায়, অর্ধেক না 80% মুখস্থ হয়ে যায়। তো যেহেতু আপনি কাগজ কলম দিয়ে লেখার এখন সুযোগ নেই, মোবাইল আছে, আপনি কমেন্টস করে, এটি হচ্ছে একটা লেখা। বর্তমান জগৎ এগিয়ে যাচ্ছে, সুতরাং আপনি টাইপ করা হাতকে চালু করতে হবে আপনাকে। আইএলটিএস পরীক্ষা দিতে হয় এখন অনলাইনে বসে বসে, ল্যাপটপের সামনে বসে বসে। ওই যে অফলাইনে গিয়ে পরীক্ষা দিতেন, যেটা ম্যানুয়ালি সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। সুতরাং আপনি কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো। মাহমুদুল হাসান অ্যান্সার করেছেন, নাহির অ্যান্সার করেছেন, জুয়েল মিয়ার অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণ পপি অ্যান্সার করেছেন, তারপরে অ্যান্সার করেছেন কে? তারপরে আমাদের সাথে অ্যান্সার করেছেন, দেখি অচেনা পথের পাখি, হ্যাঁ অ্যান্সার করেছেন ইউসুফ আলী। কেমনে পারলেন আপনারা? দেখা যাচ্ছে না আপনারটা হয় নাই, এই পাখি আপনারটা হয় নাই। একজনে বলেছে হ্যাঁ সাথী আপনারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সাথী, আপনারটা হয়েছে, ওকে ফাইন। তার মানে হচ্ছে আপনারা ধরতে পেরেছেন বর্তমানে বিশ্বের জনসংখ্যা শীর্ষ দেশ যেটি, সেটা হচ্ছে আমাদের চিরবন্ধু ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেই দেশের জনসংখ্যা মাত্র 146 কোটি প্লাস, 146 কোটি প্লাস। এটা আমি দুপুরেও দেখেছি, দুপুরে আমি চেক করেছি যে কত কোটি জনসংখ্যা, দেখেছি 146 কোটি।
এখন যদি 147 কোটি হয়ে যায়, আমি এর জন্য দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে ভারতীয়রা। আর চীনের জনসংখ্যা কত বর্তমানে? চীনে বর্তমানে জনসংখ্যা হচ্ছে 141 কোটি। মাশাআল্লাহ, 141 কোটি জনসংখ্যা নিয়ে এই চীন একাধারে প্রায় 10 বছর পর্যন্ত শীর্ষস্থান দখল করে রেখেছিল। কিন্তু এই ভারত আজকে 2 বছর তারা হচ্ছে জনসংখ্যায় সেরা। হয়তো বাংলাদেশ থেকে কিছু জ্ঞান নিয়েছে এই কারণে। তারপরে জনসংখ্যার দিক থেকে যদি বলা হয় ক্ষুদ্রতম দেশ কোনটি, তাহলে আপনারা নিশ্চয়ই উত্তর দেবেন এটি। তাহলে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ যেটি, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিটা বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। আপনারা কি জানেন এই ভ্যাটিকান সিটি আলোচিত কেন? কারণ এই তো কিছুদিন আগে ভ্যাটিকান সিটির যিনি পোপ ফ্রান্সিস, তিনি কিন্তু মারা গিয়েছেন। আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস, তিনি মারা গিয়েছেন ভ্যাটিকান সিটিকে বলা হয় দ্য হোলি সিটি বা পবিত্র নগরী। ভ্যাটিকান সিটি হচ্ছে খ্রিস্টানদের প্রাণকেন্দ্র। একমাত্র খ্রিস্টানদের পবিত্র স্থান যেটা, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে 1000 লোক বসবাস করে, মাত্র 1000 লোক। মজার বিষয় হচ্ছে এই 1000-এর মধ্যে 1000-ই হচ্ছে পুরুষ, ওখানে কোনো মহিলা নেই। কারণ ওনারা সবাই হচ্ছে পাদ্রী, সবাই হচ্ছে ধর্মপ্রচারক। যার কারণে তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আর বাকিগুলো হবে না। এখন দেখি আপনাদেরকে আরেকটা প্রশ্ন ধরি, কে বলতে পারবেন জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে বেশি? কে বলতে পারবেন? এই যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন মহাদেশে, কে বলতে পারবেন? কোন মহাদেশে যদি প্রশ্ন আসে জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সবচেয়ে বেশি, দেখি আপনারা অ্যান্সার করেন তো। এটা কি পারবেন আপনারা? আমি কি অপশন দিয়ে দিব? আমি অপশন দিচ্ছি আফ্রিকা। আচ্ছা, আমি আফ্রিকাটা অপশন দিব। আমি অপশনের মধ্যে দিব হচ্ছে আমেরিকা। ঠিক আছে, আমেরিকা। দেখি অ্যান্সার করেন তো, সঠিক অ্যান্সারটা কে করতে পারেন? বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে নাকি আমেরিকা মহাদেশে? দেখি আমাদের শারমিন সাথে অ্যান্সার করেছে। থ্যাংক ইউ। ওয়াও, কেমনে পারলেন আপনি? থ্যাংক ইউ। তারপরে আয়েশা আক্তার, এই আয়েশা অ্যান্সার করে ফেলেছেন। থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার করছেন কেউ অ্যান্সার করছেন খ। থ্যাংক ইউ সো মাচ। একজনেরটা হয়নি, কারণ আমি এখানে অপশনে দেইনি এখনো। তার মানে বৃদ্ধির হার জনসংখ্যা যেখানে সবচেয়ে বেশি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমাদের এশিয়া মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে ওয়েদার খুবই ভালো। ঠিক আছে, নাতিশীতোষ্ণ ওয়েদার। আপনি দেখেন ইউরোপ এবং আমেরিকার মধ্যে প্রচন্ড রকমের ঠান্ডা, যেমন রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0। এই যে রাশিয়াতে মানে 0 বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। ওই দেশের জনসংখ্যা মাত্র 14 কোটি। ঠিক আছে, যেখানে বাংলাদেশের জনসংখ্যা আরো 3 কোটি বেশি। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 17 কোটি প্লাস বাংলাদেশের বর্তমান জনসংখ্যা। সেখানে রাশিয়ার জনসংখ্যা হচ্ছে মাত্র 14 কোটি। অথচ বাংলাদেশ থেকে কয়েক গুণ বড় হচ্ছে এই রাশিয়া। কিন্তু রাশিয়াতে এই সন্তানাদি খুব কম হয়, কারণ এগুলো হচ্ছে শীত প্রবণ দেশ। শীতকালে 2টা জিনিস সবচেয়ে ভাল লাগে, একটা হচ্ছে খাইতে, 2 নম্বর হচ্ছে ঘুমাইতে। তো ঘুমাইলে আপনার জনসংখ্যা বাড়বে কিভাবে? এই কারণে দেখা যাচ্ছে এই রাশিয়াতে এবং আমেরিকাতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। কিন্তু আমাদের এশিয়া দেখেন বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায়? সিরিয়ায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বলছে তোরা মার, আমরা আছি, কারণ ওয়েদার খুবই ভালো, প্রচন্ড রকমের গরম। এই যে ওমান জনসংখ্যা বৃদ্ধির হার সেরা ছিল, বাহরাইন জনসংখ্যা বৃদ্ধির হার সেরা ছিল, এখন আছে সিরিয়া জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। কারণ কি? কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে প্রচন্ড রকমের গরম, গরমে ওদের ঘুম আসে না, যার কারণে জনসংখ্যা বেড়ে গিয়েছে। তো যাই হোক,
এবার আসেন পরবর্তী প্রশ্নে আমরা আসি, দেখি অ্যান্সারটা করেন আপনারা অ্যান্সারটা করবেন। স্যার আমি বলেছি, হ্যাঁ পাপ্পু আপনার অ্যান্সার, হ্যাঁ ফাহিম পাপ্পু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শিহা তাসনিম, আমি যতটুকু সম্ভব আমি আপনাদের কমেন্টস পড়ার চেষ্টা করব, তবে কমেন্টস করবেন, হ্যাঁ আমার নজরে যতটুকু আসে আমাকে একটু পড়াতে দেন। দেখেন ফারাক্কাবাদ বর্তমান সময়ে যদি আমাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষ প্রশ্ন কোনটা বা টপিক কোনটা, আমি বলবো হচ্ছে এটা। বলেন তো কেন? কারণ হচ্ছে এই ফারাক্কাবাদ মরণ ফাঁদ, এটা হচ্ছে বাংলাদেশের একটা বিস্ফোরা হয়েছে। উত্তরাঞ্চলের মানুষজন, পশ্চিমাঞ্চলের মানুষজন আজকে কৃষিকাজ করতে পারছে না, গঙ্গাতে জল নাই। কারণ কি? এই ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে। 1961 সালে ফারাক্কা বাঁধ নির্মাণ করা শুরু করেছে এবং 1972 সালে এটা উদ্বোধন করা হয়। তাহলে 1961 সালে নির্মাণ শুরু হয়, 1972 সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, যেটা বাংলাদেশ সীমানা থেকে কতটুকু দূরে, এটা হচ্ছে আমার প্রশ্ন। কত কিলোমিটার আপনারা কি জানেন? থ্যাংক ইউ। আমাদের মারিয়া আক্তার অ্যান্সার করেছেন, আপনার অ্যান্সারটা হয়েছে। তারপর হচ্ছে তেহরা খাতুন অ্যান্সার করেছেন, সঠিক হয়েছে। মুশরিফ আলী, সুফি আলী, তারপর জাকিয়া, ভোরের শিশির অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে রিয়াজ অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ আপনাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে। তার মানে হচ্ছে 16.5 কিলোমিটার। 16.5 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ সীমানা থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব। এই ফারাক্কা বাঁধটা নির্মাণ করা হয়েছে কেন জানেন? কারণ এই ফারাক্কা বাঁধটা মূলত এই গঙ্গা নদীর উপরে, এই গঙ্গা নদী থেকে একটা খাল খনন করা হয়েছে কলকাতা বন্দরের দিকে। কলকাতা মনে রাখবেন, এই যে এখানে হচ্ছে কলকাতা শহর কোন নদীর তীরে পরীক্ষা আসে? এটা হচ্ছে এই যে হুগলি নদী, এই হুগলি নদীর তীরে হচ্ছে কলকাতা বন্দর। হুগলি নদীতে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে মানে শুষ্কতা দেখা দিয়েছে। কারণ কি? গঙ্গাতে ওরকম জল পাওয়া যাচ্ছে না। ফলে ভারত সরকার একটা মানে চিন্তা করেছে যে আমরা এখানে বাদ দিয়ে দিই, গঙ্গাতে বাদ দিয়ে এখানে একটা খাল খনন করি, এই খাল দিয়ে হুগলি নদীতে যাতে পানি যেতে পারে। তো এখন ভারতের সুবিধা ফাইন, কিন্তু আপনি বাদ দিয়েছেন সবসময়ের জন্য কেন? আপনি এটা বাংলাদেশকেও কিছু দেন, কারণ পানি তো এমন না হিমালয় থেকে পানি আসে, এটা তো আপনি ওখানে নিতে পারছেন, বাংলাদেশকেও দিতে পারছেন, কিন্তু না। এটা নিয়ে কত পরিমাণ নাটকীয়তা, আজ পর্যন্ত এটা সমাধান হয়নি। যার কারণে এই ফারাক্কা বাঁধ নিয়ে একটা লং মার্চের আয়োজন করা হয়েছিল। লং মার্চ পালন করেছিলেন 16 মে 1976 সালে। এই যে 1976 সালে লং মার্চ পালন করেছিলেন, তিনি হচ্ছেন মুসলিম জননেতা মাওলানা ভাসানী, যারা সারা জীবন বাংলাদেশের মানুষের জন্য, মানবতার জন্য জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, এই কৃতজ্ঞতা বোধ পর্যন্ত আমরা জ্ঞাপন করতে পারি না। ঠিক আছে, মাওলানা ভাসানী তিনি হচ্ছেন অবিসংবাদিত নেতা, যিনি তখন তার বয়স একবার বার্ধক্যে পৌঁছেছিল 76 সালে। সেই বয়সে এসেও মরণ ফাঁদ ফারাক্কাবাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। যার কারণে এই যে 16 মে প্রতি বছর লং মার্চ দিবস হিসাবে পালন করা হয়। পরীক্ষাতে আসে লং মার্চ দিবস কোনটি? 16 মে। কারণ কি? এই 16 মে 1976 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী লং মার্চ পালন করেছিলেন। এরকম অনেক বাদ দিয়েছে। আবার ভারতকে শুধু ফারাক্কা বাদ দিয়েছে, দিয়ে কি পানি আটকে রেখেছে? হ্যাঁ, আরেকটা বাদ দিয়েছে, সেটা হচ্ছে টিপাই মুখ বাঁধ। দেখেন এই যে টিপাই মুখ বাঁধ, এই টিপাই মুখ বাঁধ দেওয়া হয়েছে 2010 সালে। ঠিক আছে, 2010 সালে এই টিপাই মুখ বাঁধ দেওয়া হয়েছে। কত বুঝতে পেরেছেন? তো এরকম আরো অসংখ্য বাদ দিয়েছে। আমরা একটু দ্রুত পড়ব, পরবর্তী প্রশ্নে আসি আমরা। দেখেন, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? এটাও বিগত সালে পরীক্ষা এসেছে। কে বলতে পারবেন ফরাসি বিপ্লবের শিশু কে? শেক্সপিয়ার নাকি নেপোলিয়ান নাকি হেমন? হেমন না, মূলত হচ্ছে হোমার। ঠিক আছে, হোমার নাকি ডিকেন্স? বলেন তো
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? আমি আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন। থ্যাংক ইউ আমাদের আয়শা আক্তার অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর নাহের অ্যান্সার করেছেন বৃষ্টি, সুবর্ণা সুরমি, তারপরে অ্যান্সার করেছেন শিমু ইসলাম, তারপরে হচ্ছে সুলতানা পাপিয়া সুলতান অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে অ্যান্সার করেছেন কে? আমাদের অ্যান্সার করেছেন টুবা অ্যান্সার করেছেন, টুটুল অ্যান্সার করেছেন, তারপর যে তামু অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তামু, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আরে অ্যান্সারের বন্যা, ওরে কি রে, শুধু সঠিক অ্যান্সার, শুধু সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি আমি। তাহলে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে নেপোলিয়ান। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? তিনি হচ্ছে নেপোলিয়ানকে। কারণ কি দেখেন, ফরাসি বিপ্লব শুরু হয়েছে কত সালে? ফরাসি বিপ্লব শুরু হয়েছিল 1789 সালের 14 জুলাইতে, ঠিক আছে? আর নেপোলিয়নের জন্ম হয়েছে কবে? নেপোলিয়নের জন্ম হয়েছিল 1769 সালে। আপনি মাইনাস করে দেখেন, পার্থক্য হয় 20 বছরের, তাই না? তো ফ্রান্সে যাদের বয়স 20 তাদেরকে বলা হয় শিশু। আর বাংলাদেশে যাদের বয়স হচ্ছে 1 থেকে 18-র মধ্যে, 18 বছর পর্যন্ত, তাদেরকে বলা হয় শিশু। আর ফ্রান্সে 1 থেকে 20 বছর পর্যন্ত মানে যারা, তাদেরকে বলা হয় শিশু। আর যেহেতু ফরাসি বিপ্লব শুরু হয়েছে নেপোলিয়নের জন্মেরও 20 বছর পরে, যার কারণে নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, ঠিক আছে? এ হচ্ছে নেপোলিয়ন, যিনি ফরাসি বিপ্লবের শিশু হিসেবে পরিচিত। আমাদের সাথে কেউ কে আছেন যে শিশু ক্লাস করছেন? এবার আসেন পরবর্তী প্রশ্নে, সূর্যোদয়ের দেশ কোনটি? দেখি এটা অ্যান্সার করেন তো। সূর্যোদয়ের দেশ, দ্রুত অ্যান্সার করেন। জার্মানি, জাপান, নরওয়ে নাকি বাহরাইন? সূর্যোদয়ের দেশ। আচ্ছা, আপনারা কি শেয়ার করেছেন কিনা? যদি শেয়ার না করে থাকেন প্লিজ শেয়ার করে দেন, আরেকজনকে ক্লাসটা করার সুযোগ দেন, ঠিক আছে? এটা একটা কৃতজ্ঞতা, আজকের ক্লাসের কৃতজ্ঞতা হচ্ছে আপনাদের শেয়ার করে দিবেন। আচ্ছা, তাহলে সূর্য উদয়ের দেশ, আমি দেখি অ্যান্সার করে দেন। স্যার ও মধ্য পাগল কে? নেপোলিয়ন মধ্য পাগল, মদ খাইতো। নেপোলিয়ন মদ খাইতো কেমনে জানেন আপনি? তারপরে হচ্ছে মুজাহিদুল অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তামু অ্যান্সার করেছেন, আবারও মাহমুদুল হাসান অ্যান্সার করেছেন, সজিব অ্যান্সার করেছেন, হ্যাঁ বুইয়া অ্যান্সার করেছেন, তানজিলা ইয়াসমিন অ্যান্সার করেছেন, খাদিজা অনেকগুলো অ্যান্সার করেছেন, আপনি খাদিজা আক্তার আপনি অনেক অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তাহলে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে জাপান। এই জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আর নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তাহলে নিশীথ সূর্যের দেশ বলা হয় এই নরওয়েকে। আবার এটাকে বলা হয় ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। এই ধীবর শব্দের অর্থ হচ্ছে মৎস্য, ঠিক আছে? মৎস্যজীবীদের দেশ নরওয়ে। কারণ নরওয়ের অর্থনৈতিক যে সোর্স, এটা হচ্ছে মাছ ধরে আর খায়, যার কারণে ধীবরের দেশ বলা হয় এই নরওয়েকে। আর বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। আপনারা পড়েছেন পৃথিবীতে মুক্তার দ্বীপ 2টা, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে বাহরাইন। মুক্তার দ্বীপ 2টা, একটা হলো শ্রীলঙ্কা আর একটা হলো বাহরাইন, ঠিক আছে? কিন্তু যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে মুক্তার দেশ কোনটি, মনে রাখবেন মুক্তার দেশ হচ্ছে কিউবা, ঠিক আছে? মুক্তার দেশ হচ্ছে কিউবা। আর যদি বলা হয় মুক্তার দ্বীপ তখন হবে বাহরাইন। আর মুক্তার যখন দেশ বলা হবে তখন হবে কিউবা। এই জন্য প্রশ্নটা ভালো করে পড়বেন। আমাদের অনেক ভালো স্টুডেন্ট ফেল করে, কারণ কি জানেন? প্রশ্ন ভালো করে পড়ে না। এই জন্য 100টা এমসিকিউর মধ্যে 100টা অ্যান্সার করতে হবে না আপনাকে। 80% যদি সঠিকভাবে অ্যান্সার করেন, আপনাকে পাস ঠেকাতে পারবে না কেউ ইনশাল্লাহ। 80% যদি অ্যান্সার করতে পারেন, সেটা বিসিএস হোক, ব্যাংক জব হোক, অথবা নিবন্ধন হোক, অথবা প্রাইমারি হোক, যে কোনো পরীক্ষাতে আপনি 80% যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন, আপনি পিড়িতে টিকে যাবেন, ঠিক আছে? চালাক হতে হবে, প্রশ্ন কয়েকবার পড়বেন প্রয়োজনে। আর অনেকে দেখা যায় পরীক্ষার হলে শুধু দেখাদেখি করে, আরেকজনের কাছে দেখতে গিয়ে সময় হারিয়ে ফেলে, এটা করবেন না। তাহলে জার্মানি কি? জার্মানি হচ্ছে হিটলারের জন্ম। আমার বন্ধু, এই যে হিটলারের যে জন্মটা, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে জার্মানিতে।
1869 সালে জার্মানে হিটলারের জন্ম হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা আসি। দেখেন, পরবর্তী প্রশ্নটা আপনারা পারবেন। বিগ অ্যাপল, বিগ অ্যাপল বা বিগ আপেল, বড় আপেল বলা হয় কাকে বা কোন শহরকে? টোকিওকে? নো। দামেস্ককে সিরিয়ার? নো। প্যারিসকে? নো। নিউ ইয়র্ককে? ইয়েস। তার মানে হচ্ছে এই নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপল। ঠিক আছে, এই নিউ ইয়র্ক হচ্ছে বিগ অ্যাপল হিসেবে পরিচিত। আবার এই নিউ ইয়র্ককে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় বিশ্বের রাজধানী। ঠিক আছে, নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিশ্বের রাজধানী। অথচ যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটনে। কেমনটা লাগে বলেন? ঠিক আছে, কাজের সাথে বাস্তবতার কোনো মিল নেই, কথার সাথে বাস্তবতার মিল নাই। যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন, অথচ যুক্তরাষ্ট্রের আরেকটা শহর নিউ ইয়র্ক, এটাকে বলা হয় বিশ্বের রাজধানী। কেমনটা লাগে বলেন তো? তাহলে নিউ ইয়র্ক এটা হচ্ছে বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত, আর দামেস্কো সিরিয়াতে, আর টোকিও হচ্ছে জাপানে, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। পরবর্তী প্রশ্নে আসি। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো, অনেক প্রশ্ন, সাথে থাকেন। দেখেন, নিচের কোনটি সবুজ গ্রহ হিসেবে পরিচিত? এটা মনে হয় যারা রেগুলার পড়াশোনা করে তারাই পারবে, এছাড়া কেউ পারবে না, আমার যেটা বিশ্বাস। দেখি দেখিয়ে দেন তো সাহস করে, দেখি। চাচা, চাচা অ্যান্সার কোথায়? চাচা, চাচা হেনা, সরি হেনা না, চাচা অ্যান্সার কোনটা বলেন দেখি। দেখি অ্যান্সার। আমাদের আয়েশা সিদ্দিক অ্যান্সার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বুশরা জান্নাত, হ্যাঁ বুশরা আপনি অনেকগুলো অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর এখানে অ্যান্সার করেছেন আমাদের জাকিয়া সুলতানা, আমাদের ফাতেমা তুলি, তার মেজবা, এমডি মেজবা অ্যান্সার করেছেন, ইয়াসমিন অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের নাহের কি, শামসুন নাহার অ্যান্সার করেছেন গ গ গ গ। জাকিয়া সুলতান অ্যান্সার গ গ গ গ গ গ গ গ। আচ্ছা, কোনটা হবে বলেন? নিচের কোনটি সবুজ গ্রহ হিসেবে পরিচিত? বাংলাদেশ? নো। দক্ষিণ আফ্রিকা? নো। ইউরেনাস? ইয়েস, ইউরেনাস। বাংলাদেশ তো এটা একটা দেশের নাম। যদি বলতো পৃথিবী তাইলে বিবেচনা করা যেত, কিন্তু পৃথিবীর চেয়েও সবুজ গ্রহ যেটা, এটা হচ্ছে ইউরেনাস। এটা সবুজ, দেখতে সবুজ। কতবার যে পরীক্ষা এসেছে এই প্রশ্নটা 99% কমন, 99% কমন। ঠিক আছে, প্রশ্নের গুরুত্ব বুঝতে হবে। যদি এখানে বলা হতো এরকম যে পৃথিবীর, যদি বলা হতো পৃথিবীর সবুজ দেশ কোনটি বা চির সবুজের দেশ কোনটি, দেখি। চির সবুজের দেশ, চির সবুজের দেশ হচ্ছে নাটালকে বলা হয় নাটাল। প্রশ্ন হচ্ছে নাটাল কোথায়? নাটাল হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম। আবার এই নাটালকে তো বলা হয়, পাশাপাশি বাংলাদেশকেও বলা হয়। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকেও বলা হয় চির সবুজের দেশ। তাহলে দেখেন, চির সবুজের দেশ বলা হয় বাংলাদেশকে, আবার চির সবুজের দেশ বলা হয় নাটালকে। নাটাল কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। এবার আসেন পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা, আমি কি খুব তাড়াতাড়ি করতেছি নাকি ঠিক আছে? দেখেন, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাও আমাকে বলবেন প্লিজ, কারণ আপনাদের জন্য হচ্ছে আমার ক্লাস। আপনাদের বুঝাতে না পারলে আমি সামনে এগিয়ে লাভ কি? আচ্ছা দেখেন, শান্ত সাগরের অবস্থান কোথায় অবস্থিত? প্রশ্ন বুঝেন, শান্ত সাগর এটার অবস্থান কোথায়, মানে এটার অবস্থানটা কোথায়? তাহলে এটা কি দক্ষিণ আফ্রিকায়, নাকি চাঁদে, নাকি ইউরেনাসে, নাকি মালিতে? তো মালিটা হচ্ছে আফ্রিকার দেশ, আর দক্ষিণ আমেরিকা তো আমেরিকা একটা মহাদেশ। ঠিক আছে, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, ইউরেনাস হচ্ছে একটা গ্রহ। তাহলে এই অ্যান্সারটা বুশরা জান্নাত সঠিক দিয়েছেন, জাকিয়া জান্নাত অ্যান্সার সঠিক হয়েছে। তারপর হচ্ছে উদ্দিন ইউনিক, হ্যাঁ অ্যান্সারটা সঠিক হয়েছে। চমৎকার, কে জানে বলেছে চমৎকার, আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে অ্যান্সার করেছেন খাদিজাত ফাতেমা তুলি অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে শান্ত সাগরের অবস্থান কোথায়? শান্ত সাগরের অবস্থান হচ্ছে চাঁদে। ঠিক আছে, এখন অনেকে
মানে বলবে যে হাউ ক্যান ইট পসিবল, চাঁদে কি নাই, বায়ুমণ্ডল নাই, তাহলে ওখানে কিভাবে মানে শান্ত সাগর হয়? 1969 সালে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছেন, চাঁদে গিয়ে তিনি এই জায়গাটা দেখেছেন যে একবার নিথর নিস্তব্ধ, কোনো প্রকার বায়ুমণ্ডলের অনুপস্থিত, যার কারণে তিনি ওই জায়গাটার নাম দিয়েছেন শান্ত সাগর। বাস হয়ে গেল শান্ত সাগর। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি যা বলে সব বিখ্যাত হয়ে যায়। ঠিক আছে, এই যে আজকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন কিন্তু সমাজের মানুষ পাত্তা দিচ্ছে না, কারণ কি? কারণ আপনার পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে আইডেন্টিফিকেশনের ঘাটতি। ঠিক আছে, মানুষ কি শুনতে চায় আপনাকে? যে এসপি, আপনি একজন ব্যাংকার, আপনি একজন শিক্ষক, ঠিক আছে, আপনি একজন ভালো ব্যবসায়ী, এরকম নাম শুনতে চায় আপনার। ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেও আপনি হচ্ছে গুরুত্বহীন হয়ে পড়েন, তাই না? বিখ্যাত হলে বিখ্যাত ব্যক্তিদের কথা সবাই শুনতে চায়, সবাই শুনতে চায়। নীল আর্মস্ট্রং বলল শান্ত সাগর হচ্ছে চাঁদে, বাস এই পরীক্ষায় আমার বাংলাদেশের কাজ তো হচ্ছে পৃথিবীতে কারা কারা মানে উক্তি বলে তারা হচ্ছে সব বিখ্যাত, কিন্তু বাংলাদেশে যারা উল্টিয়ে ফেলে এরা বিখ্যাত হয় না। ঠিক আছে, এরা বিখ্যাত হয় না। আচ্ছা, আসেন পরের প্রশ্ন। কোন শহরকে বাতাসের শহর বলা হয়? বাতাস, বাতাসের শহর বলা হয়। শিকাগো, রোম, সিউল, কেপ টাউন, কোনটা হবে বলেন? শিকাগো এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত, রোম হচ্ছে ইতালিতে অবস্থিত, সিউল হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ কোরিয়ার রাজধানী, তারপরে হচ্ছে কেপটাউন, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। তাহলে দেখি কে বলতে পারবেন কোন শহরকে বাতাসের শহর বলা হয়? কোন শহরকে? আমি দেখতে চাই সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। ঠিক আছে, প্লিজ। এই তো রিয়াজ অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে আমাদের অ্যান্সার করেছেন। দেখি যারা অ্যান্সার করে তারা বারবার করে, তাই না? সাথী অ্যান্সার করেছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাইলে বাতাসের শহর বলা হয় এই শিকাগোকে। বাতাসের শহর বলা হয় কাকে? তানজিলা ইয়াসমিন, হ্যাঁ আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, শিকাগো শহরকে। আর এই যে রোম, এটাকে বলা হয় 7 পাহাড়ের শহর। 7 পাহাড়ের শহর বলা হয় কাকে? 7 পাহাড়ের শহর বলা হয় এই রোমকে। ঠিক আছে, আবার সকালবেলার শান্তি বলা হয়, সকালবেলার শান্তি। আসলে ঠিক আছে, সিউল হচ্ছে সকালবেলার শান্তি। ঠিক আছে, কত যে শান্তি, কারণ কি জানেন? কারণ আমি ওখানে যাই নাই। ঠিক আছে, এই কারণে আমার কাছে শান্তি লাগে। দূরের জিনিসের প্রতি ভালোবাসা, মহব্বত শুধু বাড়ে, যখন কাছে আসে তখন ভালোবাসা কমে যায়। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাইলে আমরা জানলাম বাতাসের শহর হচ্ছে শিকাগো শহর। এবার আসেন পরবর্তী প্রশ্ন। অলিম্পিক পতাকায়, মানে অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? কয়টা রং থাকে? এই যে অলিম্পিক খেলা, বিশ্বের সবচেয়ে বড় আসরের নাম কি? অলিম্পিক খেলা। অনেকে বলে ফুটবল, কেন আল্লাহ ফুটবল খেলাতে কিয়ামত হয়ে যায়, এটা শুধু বাংলাদেশে। ঠিক আছে, অনেক রাষ্ট্র আছে ফুটবল খেলা খেলেই না, কথা বুঝতে পেরেছেন? কিন্তু অলিম্পিকটা পৃথিবীব্যাপী জনপ্রিয়। ঠিক আছে, এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় আসর, খেলার আসর যেটা, সেটা হচ্ছে অলিম্পিক খেলা। এই অলিম্পিকের পাতায় কয়টি রং রয়েছে? দেখি কেউ বলতে পারবেন? মনে রাখবেন, একটা রং আছে কালো। ঠিক আছে, এই কালো দ্বারা আফ্রিকা মহাদেশকে বোঝায়। ঠিক আছে, দেখি আমরা হিসাব করি। 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে গ্রিন, সবুজ, এটা দ্বারা হচ্ছে আমেরিকাকে বোঝায়, 2 আমেরিকা মহাদেশ। আমেরিকা 2 মানে উত্তর ও দক্ষিণ আমেরিকা। তারপর হচ্ছে হলুদ, এই হলুদ দ্বারা আমাদের এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে নীল, এই নীল দ্বারা রিপ্রেজেন্ট করে কাকে? ইউরোপকে। ঠিক আছে, ইউরোপকে হচ্ছে নীল দ্বারা রিপ্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে লাল, এই লাল দ্বারা হচ্ছে ওশেনিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখেন 1 2 3 4 5 6টা। আর অ্যান্টার্কটিকা মহাদেশ তো খেলবে কোত্থেকে? ওখানে মানুষই নেই। তাহলে দেখেন তো কয়টা হলো? 1 2 3 4 5, তার মানে হচ্ছে 5টি। অলিম্পিকের
পতাকার মধ্যে 5টি কালার আছে, আপনি দেখেন রিং রিং, ঠিক আছে, রিং দেখবেন আপনি, ঠিক আছে। আপনারা সোহেলস ম্যাপ কিনেছেন কিনা? আমার লেখা সোহেলস ম্যাপ, ওই ম্যাপটাতে কিন্তু এই 5টা কালার 5টা রিং দেয়া আছে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, অলিম্পিক পতাকায় এই 5টির কালার আছে। এই কালো দ্বারা বোঝা হচ্ছে আফ্রিকা মহাদেশকে, যেহেতু আফ্রিকার অধিকাংশ লোকজন কালো, আর আফ্রিকাটা দেখতে আসলে অন্ধকারাচ্ছন্ন। এই জন্য আপনারা তো পড়েছেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। তার মানে তারা হচ্ছে ব্ল্যাক দ্বারা রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে গ্রিন, আমেরিকা। এই আমেরিকা সব জায়গায় শুধু বাড়াবাড়ি, গ্রিন মানি ডলারকে বলা হয়, ঠিক আছে। তাহলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পতাকা অলিম্পিকের যে রিং, ওই রিং এর কালার হচ্ছে তোমার সবুজ, আর আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে নীল ব্লু, ইউরোপ মহাদেশকে রিপ্রেজেন্ট করে, লাল দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে ওশেনিয়া মহাদেশকে। তাহলে অলিম্পিকের পতাকায় 5টি কালার, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর ডিপ থেকে যদি প্রশ্ন করে এভাবে যে অলিম্পিকের পতাকায় হলুদ দ্বারা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে, কোন মহাদেশকে বুঝায়, ঠিক আছে, তখন কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে ডান লেখেন, ডান, স্যার ডান 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 লেখেন, স্ক্রিনশট দিয়ে ফেলেন, কারণ এগুলো বইতে খুঁজা পাইতে জীবনটা বের হয়ে যাবে। আমি তো পড়াচ্ছি গুছানো, আমার মাথায় আছে, আল্লাহ আমাকে এখানে স্কিল দিয়েছে, এই জন্য আমি আপনাকে হেল্প করছি। আপনি এটাকে সম্মান জানানো খুবই দরকার, খুব দরকার। এগুলা স্ক্রিনশট দিয়ে ফেলেন, ডান ডান লিখে দেন। দাম কত স্যার? আচ্ছা, মানচিত্রের ব্যাপার আমি পরে আসছি, এটা সাইদুল স্যার ঘোষণা দিবেন। আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ এই মানচিত্র সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। ওকে, আমি দিয়ে দিব, আমি তো কথা দিচ্ছি, আপনাদের এই প্ল্যাটফর্মে আমি ক্লাস নিব, এবং আমার যা আছে আমি আপনাদের শীটের কার্যক্রম অলরেডি করতেছি। এতটুকু বিশ্বাস রাখেন, সাইদুল স্যারের পেজে যারা ভর্তি হবে তারা বই পাবে সারা বাংলাদেশের সেরা, তারা শীট পাবে সারা বাংলাদেশের সেরা, মানচিত্র পাবে সারা বাংলাদেশের সেরা, ইনশাল্লাহ সেরা। এটা আপনি ইয়ে করতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রশ্নে আসেন। ভারত ও পাকিস্তানের মধ্যে মোট কয়টি যুদ্ধ হয়েছে? এই পর্যন্ত কয়টি যুদ্ধ হয়েছে? তবে আরেকটা কিন্তু লাগতেছে, ঠিক আছে, আরেকটা কিন্তু হয়ে লেগে যেতেছে। তো এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কয়টা যুদ্ধ হয়েছে? 3টি নাকি 4টি নাকি 5টি নাকি 6টি? একটু দেখি, আমি দেখতে চাই এখানে সঠিক অ্যান্সারটা কারা করতে পারছেন, সঠিক অ্যান্সারটা কারা করবেন আমি একটু দেখতে চাই। 3, 4, 5, 6 দেখি আমাদের। হ্যাঁ, বুশরা জান্নাত অ্যান্সার করেছেন, জিন্নাহ অ্যান্সার করেছেন, লতা পাতা অ্যান্সার করেছেন। ওরে কি রে, আরে এখানে তো দেখা যায় যে বন্যা বয়ে দিচ্ছে, এগুলো মধুর স্টুডেন্ট, এগুলো মধু না। সবাই অ্যান্সার সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আপনারা যে সার্কুলার খুবই কম, তারপরে যে আপনারা নিজেদেরকে ধরে রাখছেন, এটা আল্লাহর একটা রহমত, ঠিক আছে। তবে সামনে যেই পরিমাণ সার্কুলার আসতেছে, সীমাহীন সার্কুলার আসছে, কারণ আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে এত পরিমাণ ভ্যাকেন্সি আসছে কল্পনাতীত, ইনশাল্লাহ আসবে, এটা আসলে সম্ভব। ডক্টর ইউনূসের হাতেই বাংলাদেশ নিরাপদ, এটা মানুষ বুঝে গেছে। আপনি যতভাবে বলেন না কেন, ডক্টর ইউনূসকে মানুষ কিন্তু হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বর্তমানে একজনের প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন নোবেল লরেন্ট। সুতরাং তাকে সম্মান জানানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। শিক্ষিত মানুষজন দেশটাকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, ঠিক আছে, অন্যদের হাতে গেলে হয়তো অন্যরা হচ্ছে গড গিফটেড, হয়তো ভালো করতে পারে, কিন্তু এরা পারবে, এটা কনফিডেন্টলি বলা চলে। সুতরাং যেহেতু ডক্টর ইউনূস স্যার বলেছেন যে সামনে অনেক ভ্যাকেন্সি হবে, তার মানে হবে, উনি যা যা বলেছে তা কিন্তু করতেছেন। রমজানে বিদ্যুতের ঘাটতি হয় নাই, ইভেন বাংলাদেশের তরিতরকারি আমার জীবনে এই 10-15 বছরের মধ্যে এত কম দামে এত সস্তা এই রমজানের মতো আমি দেখিনি। এই কারণে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ কিন্তু রাজনীতি বুঝে না, 4টা খেতে পারলে এই লোকটা ভালো, এইটা ভালো, ঠিক আছে, মানুষ কিন্তু ভালোবাসে তাকে। উনি যেহেতু বলেছে, আমার বিশ্বাস হয় আসলে বাংলাদেশে মানে চাকরির ক্ষেত্রে একটা বন্যা বয়ে যাবে ইনশাল্লাহ।
ভারত পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত যারা অ্যান্সার করেছেন 4টি, স্যার হ্যাঁ কলেজ রিটেনের ক্লাস করেছেন, আমার কলেজ লিটারেচারের ক্লাস, হ্যাঁ আমি লিটারেচারও পড়াই কারণ আমি ইংলিশের স্টুডেন্ট, এই কারণে আপনি লিটারেচারের ক্লাস করেছেন। ঠিক আছে, সাথে থাকেন। তাহলে 4টা যুদ্ধ হয়েছে পর্যন্ত পাকিস্তান এবং ভারতের মধ্যে। 1947 সালে যখন দেশ ভাগ হয়, কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়। 1965 সালে, সরি 1967 সালে আবারও, সরি এটা হচ্ছে 1965-তে আবারও কাশ্মীর সীমানা নিয়ে যুদ্ধ হয়। আবার 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ হয়। সর্বশেষ যুদ্ধটা কাশ্মীরকে নিয়েই 1999 সালে। এই পর্যন্ত পাকিস্তান এবং ভারতের মধ্যে 4টা যুদ্ধ হয়েছে। 2025 সালে যদি আবার আরেকটা যুদ্ধ হয় তখন আর 4 থাকবে না, তখন হয়তো হয়ে যেতে পারে 5টি। ঠিক আছে, তা আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই উভয় দেশ কূটনৈতিক ভাবে একটা ফয়সালা করবেন, কারণ যুদ্ধের কারণে হয়তো আমার জিদ, আমি ক্ষোভ ঝাড়ছি একটা রাষ্ট্রের উপরে, যার কারণে হাজার হাজার সহজ সরল মানুষজন যারা রাজনীতি বুঝে না, যারা হচ্ছে এত কমপ্লেক্সিটি বুঝে না, তারা কিন্তু এটার মাসুল দিতে হয়। সুতরাং যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ শুধু আরেকটা যুদ্ধের দামামা বাজিয়ে দেয়, যুদ্ধ শুধু রক্ত গঙ্গায় বয়ে দেয়, যুদ্ধ শুধু অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করে না, মানসিক ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। এই জন্য উভয় দেশের প্রতি আমাদের বাংলাদেশ থেকে এই 17 কোটি মানুষের আহ্বান, একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত। কারণ যুদ্ধ হয়তো বিপদ ডেকে আনতে পারে, এই দক্ষিণ এশিয়াতে একটা বিপদ ডেকে আনতে পারে। আমরা কোনো বিপদ দেখতে চাই না। কোনো ব্যক্তির কারণে আমার দক্ষিণ এশিয়ার মানুষজন যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে তার নামটা পর্যন্ত ইতিহাসের খাতা থেকে বাদ হয়ে যাবে, নমরুদ ফেরাউনের মতো। সুতরাং মাথায় রাখতে হবে, যুদ্ধ এগোবেন না। তাহলে এই পর্যন্ত 4টি যুদ্ধ হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। পরবর্তীতে আমাদের আরেকটা প্রশ্ন, আমরা আরেকটা প্রশ্নে আসি। দেখি এটা অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন দেখি কে অ্যান্সার করতে পারবেন। কি বলেছে, মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী নদী কোনটি? মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথককারী নদী, মিয়ানমার থেকে বাংলাদেশ মাইনাস হয়েছে, ঠিক আছে, কোন নদীর মাধ্যমে? মিয়ানমার থেকে বাংলাদেশকে হারিয়াভাঙ্গা, নীলনদ, মেঘনা নাকি নাফ? ঠিক আছে, এখানে 4টা অপশন দেয়া আছে। বুদ্ধিমান যারা তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। এই যে হ্যাঁ, রিদা হুসাইন অ্যান্সার করেছেন, তারপরে আমাদের চৌধুরী ফারজানা চৌধুরী অ্যান্সার করেছেন, তারপরে আমাদের রেজা অ্যান্সার করেছেন, তারপরে আমাদের শামসুন নাহার অ্যান্সার করেছেন, রাফিয়া তানজিলা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ। তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নাফ। নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার, এটা দৈর্ঘ্য। তাহলে 56 কিলোমিটার দৈর্ঘ্যের নাফ নদীর এক পাশে হচ্ছে বাংলাদেশ, আরেক পাশে হচ্ছে মিয়ানমার। আবার এই যে হারিয়াভাঙ্গা নদী, এর মাধ্যমে ভারত থেকে এই বাংলাদেশকে পৃথক করেছে। ভারত বাংলাদেশকে পৃথক করেছে হারিয়াভাঙ্গা নদীর মাধ্যমে, যেটা সাতক্ষীরা জেলাতে অবস্থিত। ঠিক আছে, সাতক্ষীরায় অবস্থিত। আর এই যে হারিয়াভাঙ্গা নদীটি, এটা হচ্ছে 38 কিলোমিটার এটা দৈর্ঘ্য। ঠিক আছে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, নাফ নদী আর হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর দৈর্ঘ্যটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, তা আমি লিখে দিলাম। হারিয়াভাঙ্গার দৈর্ঘ্য 38 কিলোমিটার, নাফ নদীর দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। ঠিক আছে, এই নাফ নদীর নাম অনুযায়ী বাংলাদেশে একটা উপজেলার নাম হয়েছে, যার নাম হচ্ছে টেকনাফ। ঠিক আছে, টেকনাফ যেখানে শেষ, সেখানে হচ্ছে বঙ্গোপসাগরের মানে গণনা শুরু হয়, বঙ্গোপসাগরের সীমানা শুরু হয়েছে বলে ধরা হয়। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে নীলনদ, এই যে নীলনদ, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ। তাইলে যদি পরীক্ষা আসে পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি, সেটা হচ্ছে নীলনদ, যেটা
11টি দেশকে অতিক্রম, 11টি দেশকে অতিক্রমকারী নদ যেটা, সেটা হচ্ছে নীল নদ। আর বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী সেটা হচ্ছে মেঘনা নদী। প্রশস্ততম নদী এটা হচ্ছে মেঘনা নদী। তাহলে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন। আজকের ক্লাসটি যারা করলেন না, বলেন তো তারা খুব লসের কাতারে আছে, খুব লসের কাতারে আছে আমি বলবো। ঠিক আছে, হয়তো আপনি ক্লাসটা পরে করবেন, যে ঠিক আছে রেখে দিলাম পরে করবো, সাইদুল স্যারের ক্লাসে পরে হয় না, সবকিছু গরম গরম করতে হয়। লাইভ ক্লাসের মাধ্যমে আপনি যা শিখতে পারছেন, এখানে একটা অ্যান্সার করতে পারা মানে হচ্ছে আপনার ভিতরে কনফিডেন্সের বীজ বপন করলেন। একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন মানে একটা কনফিডেন্সের, আপনার আত্মবিশ্বাসের বীজ বপন করলেন আপনার ভিতরে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, হাজার হাজার মানুষজন পরীক্ষা দেয়, চাকরি পায় কয়জন? কনফিডেন্স আছে যাদের, তারাই কিন্তু পায়। আল্লাহ তাদের প্রতি সদয় হয়। আসেন পরবর্তী প্রশ্নে আসি আমরা। পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে। বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান কোথায় অবস্থিত? বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান, গভীর, এত গভীর, এত গভীর, পৃথিবীতে আর একটা জায়গাও নাই। ভারত মহাসাগরে? নৌ। প্রশান্ত মহাসাগরে? আমি জানি না। ভূমধ্য সাগরে? আমি একটু পরে বলবো। দক্ষিণ চীন সাগরে? এটা আপনারা বলবেন। বলেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটা? আপনারা তো আগে জানেন বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে একটা মেয়ের নাম দিয়ে, মারিয়ানা ট্রেঞ্চ। এই যে মারিয়ানা ট্রেঞ্চ, যেটার গভীরতা কত জানেন? এটার গভীরতা হচ্ছে 11,033 মিটার। ঠিক আছে, 11,033 মিটার হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটার অবস্থান হচ্ছে এই প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, 11,033 মিটার যার গভীরতা। ফ্রি ক্লাস, ফ্রি শিট হলে ভালো হয়। জি বোন, আপনি সঠিক কথা বলেছেন। আমাদের এখানে খুব শীঘ্রই পেড ব্যাচ চালু হবে। আপনারা যারা যারা অ্যাডমিট হবেন আমাদের ক্লাসের মধ্যে, প্রত্যেককে শিট দেয়া হবে, বই দেয়া হবে, মানচিত্র দেয়া হবে। আমাদের কাছ থেকে যা যা দরকার চাকরির পরীক্ষার জন্য সবকিছু দেয়া হবে, কথা দিলাম ইনশাল্লাহ। এখান থেকে সবকিছু আপনাকে দেওয়া হবে। সাইদুল স্যারকে আপনারা চিনেন না, উনি কিন্তু যেটা পারেন না এটা বলে না। ঠিক আছে, আমি একটা লোক দেখেছি, আমি কিন্তু জব মার্কেটে অনেকের কোচিং দেখেছি, অনেকের সাথে আমি কাজ করেছি, কিন্তু এই একটা লোককে আমি ভালোবাসি শুধু একটা কারণে, মুখে যা বলে কাজ করার চেষ্টা করে, যেটা পারে না সেটা বলে না। এই জন্য আমি তাকে আমি পছন্দ করি, তার প্ল্যাটফর্মের মধ্যে আমি ক্লাস নিতে এসেছি। ঠিক আছে, বিশ্বাস রাখেন সবকিছু আপনাদেরকে দেওয়া হবে। যারা যারা অ্যাডমিট হবেন তাদের সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে এই প্রশান্ত মহাসাগরে সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। যদি আপনাদেরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান কোনটি? বিডি মানে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান, বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান কোনটি? সেটা হচ্ছে বঙ্গোপসাগরে একটা জায়গা আছে যার নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। শুধু গান চলে আসে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থান। এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা অর্থ কি জানেন? এটার অর্থটা হচ্ছে যার কোনো তল নেই, যার কোনো তল নেই। অর্থের তীব্রতা দেখেন, যার কোনো তল নেই, এমন একটা ভাব নিচ্ছে মনে হয় যেন এটা মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও গভীর। আর এটার নাম রেখেছে এক বাঙালি, ঠিক আছে, এক ভারতীয় বাঙালি, উনি নাম দিয়েছেন যার কোনো তল নেই। ভাই জানেন না ভাইয়া, কানের ব্যথা যে এমন, পৃথিবীতে কিডনির ব্যথা এমন না, মানে ওনার কান ব্যথা বলে ওইটাই পৃথিবীতে সেরা ব্যথা। আমাদের জ্বর আসে, আল্লাহ রে এত জ্বর, এত গরম, মনে হয় যেন পারমাণবিক বোমাও এত গরম না, মানে নিষেধটা একটু বাড়িয়ে বলে। আর বাড়িয়ে বলার ক্ষেত্রে যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখেন এখানে কি বলেছি, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে
বঙ্গোপসাগরে অবস্থিত। মেঘনা যেখানে শেষ ওখানে সোয়াচ অফ নৌগ্রাউন্ডের এই গণনা শুরু হয়। আচ্ছা, এবার আসেন 14 নং প্রশ্ন। হাই, কোথায় গেল 14? এই যে 14 নং প্রশ্নে আসেন। দেখেন এখানে কি বলেছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ চূড়া, ঠিক আছে? এটা মনে হয় আমি 1 নম্বর প্রশ্নে বলেছি। এটা আপনারা অ্যান্সার করে ফেলেন, এই অ্যান্সারটা আপনি করে ফেলেন, প্লিজ করে ফেলেন। আপনারা পুরা ডিটেলস লিখতে হবে না, ক খ গ গ লিখলে হবে, ঠিক আছে? বর্ণ বয়ে দেন তো, একবার বর্ণ বয়ে দেন। ক না খ নাকি গ নাকি ঘ? এটা কি তাজিং ডং? নো। সোয়াচ অফ নৌগ্রাউন্ড, একবার গাজাঘুরি কথা, কারণ সোয়াচ অফ নৌগ্রাউন্ড একটু আগে বলেছি এটা হচ্ছে গভীরতম স্থান, আর এখানে বলে যে সর্বোচ্চ শৃঙ্গ, এটা হতে পারে না। এভারেস্ট শৃঙ্গ, ইয়েস ইয়েস, এই এভারেস্ট শৃঙ্গ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম, যেটা 8848.86 মিটার এটার উচ্চতা, ঠিক আছে? আগে আমরা পড়েছি 8848 মিটার, কিন্তু 2022 সালে করোনার মধ্যে দিয়ে এক ভদ্রলোক এই এভারেস্ট শৃঙ্গ জয় করতে গিয়েছেন। এভারেস্ট শৃঙ্গ প্রদক্ষিণ করতে উঠতে গিয়েছেন, এটা ওখানে উঠবেন, তো সঙ্গে করে তিনি আবার ফিতা নিয়ে গেছেন। কত বুঝতে পেরেছেন? ফিতা নিয়ে এটা মাপ দিয়েছেন, এই মাপ দিয়ে দেখলেন যে এটা 0.86 মিটার, এটা বেশি। কত বুঝতে পেরেছেন? যার কারণে এখন আমাদের বিপদ, ওনারা মাপ যোগ করে আর আমাদের হচ্ছে শুধু পড়া বাড়ে। তাহলে এই যে তাজিং ডং, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে তাজিং ডং। এই তাজিং ডং এর উচ্চতা কত? এটার উচ্চতা হলো 1231 মিটার। 1231 মিটার হচ্ছে তাজিং ডং এর উচ্চতা। কিন্তু ঘটনাক্রমে 2021 সালে এই তাজিং ডং এ এক ব্যক্তি উঠছেন, তিনি আবার সঙ্গে করে ফিতা নিয়ে গেছেন, ফিতা নিয়ে এটাকে মাপ দিচ্ছেন, মাপ দিয়ে দেখে এটার উচ্চতা হয়ে গেছে 1280 মিটার। কেমনটা লাগে? যার কারণে এখন আমাদের এই দুইটা ইনফরমেশন মুখস্থ রাখতে হয়, 1231 মিটার রাখতে হয়, 1280 মিটার, দুটোই সঠিক, দুটোই সঠিক। যদি দেখেন যে 31 না থাকে তাহলে 80 উত্তর, যদি দেখেন যে দুটোই অপশন আছে তাহলে 80 উত্তর দিবেন, ঠিক আছে? মাঝে মাঝে আমার মনে হয় আমিও পৃথিবীটা আবার মাপি, মাইপা এরকম মোটা একটা বই লিখবো আমার মতো করে, আয়তন দৈর্ঘ্য দিয়া, এবার বলবো যে তাদের সন্তানদেরকে মুখস্থ কর। এটা প্রতিশোধ, আমার এমন মনে হয়, কারণ 31 ছিল, ওইটা তো ভালো। আসেন পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি কি আছে। 15 নম্বর প্রশ্ন, ধান উৎপাদন শীর্ষ দেশ কোনটি? ক খ গ ঘ। ক খ গ ঘ। বাংলাদেশ, জাপান, ভারত, চীন। বাংলাদেশ, জাপান, ভারত, চীন। দেখি এটা অ্যান্সার করেন তো, কে করতে পারবেন? জান্নাত নাকি জাকিয়া? জাকিয়া, চাচা, চাচা অ্যান্সার কোনটা? চাচা, চাচা হেনা, সরি হেনা না, হেনা না, হেনা শুধু মুখিতে চলে আসে, চাচা হেনা কোথায়? চাচা অ্যান্সার কোনটা বলেন, সঠিক অ্যান্সার কোনটা? তৌফিক হোসেন অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে এনিয়া খান, এনিয়া খান, মাই গড। তারপর হচ্ছে বুশরা জান্নাত, অনেকগুলো অ্যান্সার করেছেন। আপনি অনেকগুলো অ্যান্সার করেছেন, বোঝা যাচ্ছে যে আপনি নিয়মিত স্টুডেন্ট, আপনি নিয়মিত টেবিলমুখী স্টুডেন্ট, আপনি মিনিমাম প্রতিদিন পড়েন, না হয় আপনি এতগুলো অ্যান্সার কিভাবে পারেন? মাশাআল্লাহ, দোয়া করি আপনি আরো কন্টিনিউ করেন, আরো কন্টিনিউ করেন, খুব ভালো করবেন। তাহলে ধান উৎপাদনের শীর্ষ দেশ বাংলাদেশ, জাপান, ভারত, চীন। তাহলে কোনটা দিয়েছেন আপনারা? দেখি, তেহারা খাতুন, তারপরে রিদা হুসাইন, মাহমুদুল হাসান, তারপরে শিমু ইসলাম, খলিলুর, সবাই দেখি পারে, সবাই, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে চীন, ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন। আর যদি বলা হয় শীর্ষ জেলা কোনটি, এটা কি জানেন? বাংলাদেশে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি যদি বলা হয় তখন হবে ময়মনসিংহ। এই যে ময়মনসিংহ, এটা হচ্ছে ধান উৎপাদনের শীর্ষ। এই যে এখন দেখেন ময়মনসিংহের মানুষজন কাঁপায়া ফেলতেছে, ধান কাটার মৌসুম চলছে। এখন এই মুহূর্তে ময়মনসিংহ থেকে ক্লাস করছেন কেউ কে আছেন? যদি থাকেন জাস্ট ইয়েস লেখেন, অথবা লেখেন, অথবা আসিরে ভাই আসি লেখেন, ঠিক আছে? দেখি ময়মনসিংহ থেকে কে করতেছেন,
ঠিক আছে, আর যদি কেউ চীন থেকে করে থাকেন, এই মুহূর্তে চীনে আছেন, যে ভাইয়া আপনার ক্লাসটা আমি চীনে বসে বসে আমি আপনার ক্লাসটা করছি, তাহলে আপনিও করতে পারেন যে ভাইয়া আমি চীন থেকে করছি। ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। ও মাই গড, চীন থেকে কেউ যেন করছে, আমাদের বেলায়েত হোসেন, বেলায়েত। তাহলে আমি 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 নাহের, তারপর মাহমুদুল হাসান ময়মনসিংহ থেকে অ্যান্সার করেছেন। বনলতা সেন চীন থেকে অ্যান্সার সরি চীন মনে হয় আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। আসেন পরের প্রশ্নে আমরা আসি। দেখেন 16 নম্বর প্রশ্ন করেন, বাশার আল আসাদ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আরে আরে আজকে 2-3 বছর শুধু সরকার প্রধানটা পালায়, ঠিক আছে, শুধু পালায়া যায়। 2024 সালে আমাদের সরকার প্রধান পালালো, আবার 2025 সালে আইসা এই লোকটা পালাইলো। বলেন কোন দেশ থেকে পালিয়েছে? লিবিয়া, সিরিয়া, রাশিয়া নাকি আফগানিস্তান? এগুলা কিন্তু সমসাময়িক বিষয়। আমি আবারও বলছি, সমসাময়িক বিষয় যদি আপনি ধারণা না রাখেন, আপনার দ্বারা হবে না। আপনি আর কিয়ামত করে ফেললে চাকরি আপনার জুটবে না। সাধারণ জ্ঞান খুব ভাইটাল ইস্যু, কিন্তু ইংলিশ বাংলা যেমন গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞান তেমনই গুরুত্বপূর্ণ। কারণ ভাইভাতে প্রত্যেকটা প্রশ্ন শুধু সাধারণ জ্ঞান থেকে ধরবে। আর ইংলিশে যেটা কঠিন সবার জন্যই কঠিন, বাংলা যেটা সহজ সবার জন্য দেখবে সহজ, কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু নরমে গরমে নরমে গরমে না পড়লে, আপডেট জিনিস না জানলে অ্যান্সার করা যায় না। ঠিক আছে, আপনি সূত্র দিয়ে এটা বের করতে পারবেন না। এই জন্য পত্রিকা পড়বেন, বিবিসি শুনবেন, ঠিক আছে। খেলাধুলা এগুলো পড়তে হবে না, ওদের 1টা বা 2টা প্রশ্ন আসে। এই খেলাধুলার জন্য অনেকে খেলার সামনে বসে থাকে, 3-4 ঘন্টা খেলা দেখে, প্রশ্ন একটা আসে না। তাহলে বাশার আল আসাদ যেটা অ্যান্সার করেছেন, আমাদের এখানে যেমন মুজাম্মেল শেখ অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে টাঙ্গামারি অ্যান্সার করেছেন, জাকিয়া জান্নাত অ্যান্সার করেছেন, টুম্পা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এই সিরিয়াতে গৃহযুদ্ধ চলমান ছিল। গৃহযুদ্ধ 2012 থেকে 2025 পর্যন্ত চলছিল, ঠিক আছে। 2025-এর মার্চ পর্যন্ত চলছিল, হ্যাঁ, মার্চ পর্যন্ত এই গৃহযুদ্ধ চলমান ছিল। বর্তমানে কিছুটা শান্ত হয়েছে, কারণ বাশার আল আসাদ পালিয়েছেন। তিনি পালালেন কোন দেশে? তিনি রাশিয়াতে আছেন বর্তমানে, ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে গ্রহণ করে নিয়েছে। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে আমরা আসি। 17 নং প্রশ্ন, ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? ক্লিওপেট্রা কোন দেশের? মিশর, সিরিয়া, জর্ডান, ফ্রান্স। এটা একটা রোমান্টিক প্রশ্ন। আর এই প্রশ্নগুলো কেন জানে বেশি বেশি আসে, আমি জানি না। মনে হয় যে স্যারেরা প্রশ্ন করে সবাই শুধু রোমান্টিক টাইপের, ঠিক আছে। এই প্রশ্নগুলো আপনি দেখেন কতবার যে প্রশ্নটা আসছে, যে স্যার এখানে রোমান্টিকতা কি পাইলেন? আমি দেখাই রোমান্টিকতা কি ছিল। আগে বলি, ক্লিওপেট্রা একজন রানী ছিলেন। উনি হচ্ছেন এই মিশরের রানী ছিলেন। মিশরকে তখন বলা হতো ইজিপ্ট, ঠিক আছে। মিশরকে বলা হতো কি? ইজিপ্ট বলা হতো এই মিশরকে। এই ক্লিওপেট্রা এত সুন্দরী ছিলেন, সেম আপনাদের মতো সুন্দরী। এই ক্লিওপেট্রাকে দেখার জন্য জুলিয়াস সিজার নামক একজন বিশ্বজয়ী বীর ছিল, জুলিয়াস সিজার। এই যে জুলিয়াস সিজার, উনি আজ থেকে 2000 বছর পূর্বে তিনি রোমান সম্রাট ছিলেন। রোম বর্তমানে ইতালির রাজধানী। রোমান সম্রাট ছিলেন 2000 বছর আগে, মাত্র 2000 বছর আগে। তো তিনি কার কাছ থেকে যেন খবর পেয়েছেন? বিশ্বের সবচেয়ে সুন্দরী বর্তমানে একজন রানী আছেন, তার নাম হচ্ছে ক্লিওপেট্রা। তো কার না সৌন্দর্যের প্রতি লোভ থাকে, ভালো লাগে। এই জুলিয়াস সিজার তিনি সফর করলেন, মন্ত্রী পরিষদকে বলেন যে চল আমরা ইজিপ্টে যাই, ওখানে একটা বাণিজ্যিক সফর আছে, ওখানে কিছু চুক্তি করতে হবে। তো জুলিয়াস সিজার আসলে মনে মনে চুক্তি কিছুই না, ওনার সাথে দেখা করতে যাচ্ছেন। জুলিয়াস সিজার আর মিশরের যিনি সরকার প্রধান ক্লিওপেট্রা, এই দুইজনের মধ্যে পার্সোনাল বৈঠক হলো। জুলিয়াস সিজার ক্লিওপেট্রাকে দেখে মানে প্রথম দেখাতেই ফল ইন লাভ, মানে প্রেমে পড়ে যায়।
সাথে সাথে প্রস্তাব করলেন, ক্লিওপেট্রা, কেন জানো আপনাকে দেখার পরে মানে পুরো আমি অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি ফিট হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। ঠিক আছে, উনি প্রস্তাব করেছেন, কিন্তু ক্লিওপেট্রা সে প্রস্তাব রাখেনি। ঠিক আছে, ক্লিওপেট্রা কিন্তু সে প্রস্তাব রাখেনি। ক্লিওপেট্রা কি করলো দেখেন, জুলিয়াস সিজারকে প্রত্যাখ্যান করে এই জুলিয়াস সিজারের এক সৈনিক, নিম্নমানের একজন সৈনিক অ্যান্থনিওকে তিনি বিয়ে করলেন। ঠিক আছে, গোপনে দেখা যায় জুলিয়াস সিজারের এই সৈনিককে তিনি গোপনে বিয়ে করে ফেললেন। জুলিয়াস সিজার আক্ষেপ করে বলেছিল, ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি মানে কি লেখেন, এই এটা পরীক্ষাতে আসে, ভিনি ভিডি ভিসি, এটা অর্থ কি জানেন? অর্থ হচ্ছে এলাম, দেখলাম, এলাম, দেখলাম, জয় করলাম। এই যে এলাম, দেখলাম, জয় করলাম, এটা হচ্ছে রোমান শব্দ আর কি, ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি। ঠিক আছে, ভিনি ভিডি ভিসি, এলাম, দেখলাম, জয় করলাম। আমি জুলিয়াস সিজার পৃথিবীর কত দেশ এলাম, দেখলাম, জয় করলাম, কিন্তু ক্লিওপেট্রা তোমার মন জয় করতে পারলাম না। এটা তার সারা জীবনের একটা আক্ষেপ ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে জুলিয়াস সিজারকে আর ক্লিওপেট্রাকে নিয়ে আমাদের শেক্সপিয়ার থেকে শুরু করে ইংরেজি জগতের এবং বাংলা জগতের সাহিত্যিকরা কত যে নাটক উপন্যাস লিখেছে, হিসাব ছাড়া নাটক উপন্যাস লিখেছে। ঠিক আছে, তো এই কারণে দেখা যায় জুলিয়াস সিজার থেকেও প্রশ্ন আসে সাহিত্যের, আবার এই সাধারণ জ্ঞানে ক্লিওপেট্রা থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর দেখেন প্রশ্ন, পরের প্রশ্নে আমরা আসি। পরের প্রশ্ন, আমি কি অনেক সময় নিয়ে ফেলতেছি? হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? দেখেন, বিরক্ত হলে আমাকে বলবেন, আই কাজ কর। ওকে, দেখেন পরবর্তী প্রশ্ন, আল্লামা ইকবাল কোন দেশের জাতীয় কবি ছিলেন? এই প্রশ্নটা বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এগুলো আসলে অনলাইনে বলা যায় না। ঠিক আছে, আপনি বুঝে নিতে হবে যে কেন এই ধরনের প্রশ্নগুলো বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আগে ভর্তি হন, পেইড বেস এগুলো বলবো আমি ইনশাল্লাহ। দেখেন, আল্লামা ইকবাল কোন দেশের জাতীয় কবি? ইরান নাকি পারস্য? দুইটার একটা না, কারণ ইরান মানে যার পূর্ব নাম ছিল পারস্য, তার মানে দুইটাই কাটা। ঠিক আছে, তারপর ইরাক না, ইরাকও হবে না, তার মানে একটা বাকি থাকে, যেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আল্লামা ইকবাল, যাকে বলা হয় মুসলিম বিশ্বের বিশ্বকবি, কিন্তু আমরা মুসলিমরা হচ্ছে এত নিম্নমানের, এত নিচু মনের এই ব্যক্তিটাকে প্রমোট করি না। ঠিক আছে, উনি হচ্ছেন পাকিস্তানের জাতীয় কবি, আর ইরানের জাতীয় কবি হচ্ছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, এবং আরো আছে ফেরদৌসি, উনিও ইরানের জাতীয় কবি। তাহলে আল্লামা ইকবাল যে দেশের জাতীয় কবি ছিলেন, তিনি হচ্ছেন এই পাকিস্তানের জাতীয় কবি ছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা আসি। পরবর্তী প্রশ্নে আপনাকে শেয়ার করেছেন, আপনাদেরকে আমি শেয়ার করতে প্রথমে বলেছিলাম শেয়ার করবেন অবশ্য। আপনাদের একটা শেয়ারের কারণে কি ব্যাপার, আমাদের অপারেটর কোথায়? ওকে, কাজ করছে, অপারেটর আসতেছে শুনেই রিমোট কাজ করা শুরু। আসেন, এই প্রশ্নটা 44তম বিসিএস এসেছে, 44 বিসিএস প্রশ্ন। ঠিক আছে, 44 বিসিএস এর প্রশ্ন হচ্ছে কোনটা? আরব বসন্তের সূতিকাগার কোনটি? জর্ডান, তিউনিসিয়া, বাহরাইন, সুদান? তাহলে বলেন, আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোনটিকে? এটা আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন। এই তো আমাদের মনিকা দেই অ্যান্সার করেছেন, তারপরে অ্যান্সার করেছেন মাহফুজ, তারপর হচ্ছে তাসলিম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শামসুন নাহার, অনেকগুলো অ্যান্সার করেছেন আপনি, অনেকগুলো। তাহলে আরব বসন্তের সূতিকাগার বলা হয় এই তিউনিসিয়াকে, কারণ এই তিউনিসিয়াতে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল, মানে সূচনা হয়েছিল তিউনিসিয়াতে কত সালে? 2011 সালে। 2011 সালে, সরি এটা হচ্ছে 2010 সালে। 2010 সালে আন্দোলনটা শুরু হয়েছিল তিউনিসিয়াতে রাজতন্ত্রের বিরুদ্ধে
গণতন্ত্রের জন্য যে আন্দোলন, এটাকে বলা হয় আরব স্প্রিং বা আরব বসন্ত। অর্থাৎ আরব রাষ্ট্রগুলো তো হচ্ছে রাজতান্ত্রিক, এই রাজতন্ত্রের বিরুদ্ধে গিয়ে গণতান্ত্রিক যে আন্দোলন, এটাকেই মূলত বলা হয় বসন্ত, আরব বসন্ত। ঠিক আছে, তাহলে আরব বসন্তের সূতিকাগার এটা হচ্ছে তিউনিসিয়া। 2010 সালে জয়নাল আবেদিন বেন আলী সাথে সাথে পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ জর্ডানে আশ্রয় নেন। ঠিক আছে, এর মাধ্যমেই দেখা গেল যে বাহরাইনে আন্দোলন হয়েছে, আবার মিশরের হোসনি মুবারক ওনার পতন হয়ে গিয়েছিল, লিবিয়াতে গাদ্দাফির পতন হয়েছে, সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে 2025-এ তার পতন হয়েছে, সৌদি আরবে হয়েছিল। এরকম আরব রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের দাবিতে অনেক আন্দোলন হয়েছিল। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আবারও আসবে। আসেন পরবর্তী প্রশ্নে আসি আমরা। 20 নম্বর প্রশ্নে কি আছে দেখি। এটা কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে? এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রশ্ন। এটা হচ্ছে যারা নিয়মিত পড়াশোনা করে তারা অ্যান্সারটা করতে পারবে। মাই গড, তিউনিসিয়া কতবার লিখেছে? সাদিয়া মুন, সাদিয়া মুন, আপনার অ্যান্সারটি সঠিক হয়নি। সাদিয়া, আপনার অ্যান্সারটি হয়নি। তারপর হচ্ছে মেশুক মুবারক হোসেন, হয় নাই। রিয়াজ, হয় নাই। তারপর হচ্ছে মিলন, তারপর বুশরা জান্নাত, না হয় নাই। বুশরা হয় নাই, ধারে কাছেও নাই। আপনারা দেখছেন কিনা কি পরিমাণ আপনারা পড়াশোনা করেন? তাহলে অনেকে দেখছে অ্যান্সার করার চেষ্টা করছেন, কিন্তু হয়নি, কারণ এই প্রশ্নটা টেকনিক্যাল প্রশ্ন। এখান থেকে প্রশ্ন আসে খুব বেশি, কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে? মিশরে? নো, মিশরকে বলা হয় পিরামিডের দেশ, কিন্তু এত বেশি পিরামিড নাই। সবচেয়ে বেশি পিরামিড রয়েছে যে দেশটাতে, সেটা হচ্ছে সুদান। এই সুদানে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে, যার কারণে অনেকে বলছে, বুশরা জান্নাত বলছে চিন বলে 4 আলিফ টেনেছেন আপনি, হয় নাই। বানান সঠিক করেন। আচ্ছা, ও পিরামিড, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বানানটা আসলে আমি তো ইংরেজি স্টুডেন্ট, সুতরাং বাংলা বানান আমার ক্ষমা করবেন, দু একটা বানান ভুল হয়ে যেতে পারে। তাহলে দেখেন কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে, সেটা হচ্ছে সুদানে। ঠিক আছে, সুদানে প্রায় 250-এর উপরে পিরামিড রয়েছে। প্রশ্ন হচ্ছে, স্যার পিরামিড কি? ঠিক আছে, পিরামিড জিনিসটা কি? পিরামিড হচ্ছে মানে প্রাচীন রাজাদের মৃতদেহ, পচনের হাত থেকে রক্ষা করার জন্য প্রাচীন মিশরীয়রা এবং চৈনিকরা, চীনেরা, তারা হচ্ছে বড় বড় পাথর কেটে কেটে এক ধরনের ঘর তৈরি করত, এবং ভেন্টিলেশন ছিল, যার কারণে লাশ পচতো না। কত হাজার বছর আগে ফেরাউন মারা গিয়েছে, তার লাশ এখনো মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে, পচে নাই। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্নে আমরা আসি। দেখেন পরবর্তী প্রশ্নে অ্যান্সার করেন। কি হলো? রিমোট তুমি কাজ করো, আমাদের অপারেটর লাগবে মেবি। রিমোট কাজ করছে না কেন? আচ্ছা, ওকে ফাইন। দেখেন 21 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। এই উক্তিটি কার? ঠিক আছে, ক খ গ ঘ। দেখি অ্যান্সার করেন তো। আলেকজান্ডার, নেপোলিয়ন, ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র। দেখি কে বলতে পারবেন? ঠিক আছে, সুদান। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম, আপনি অ্যান্সারটা চেষ্টা করেছেন, থ্যাংক ইউ। ভালো লাগে যারা অ্যান্সারের উপরে থাকেন, তাদের মানে কমেন্টস গুলো পড়তে ভালো লাগে, আর ক্লাস কন্টিনিউ করতেও ভালো লাগে। ঠিক আছে, তাহলে দেখেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের এটা দের হবে, আমি তোমাদের উন্নত জাতি দিব। ঠিক আছে, এই উক্তিটি করেছিলেন যিনি? আলেকজান্ডার। নো, নেপোলিয়ন। ইয়েস, এই নেপোলিয়ন, তিনি মূলত এই উক্তিটি করেছিলেন, আমি তোমাদের উন্নত জাতি দিব, আগে শিক্ষিত মা দাও। শিক্ষিতরাই কিন্তু উন্নত জাতি দিতে পারে, যদি বিশ্বাস না হয় দিয়ে দেখেন। ঠিক আছে, শিক্ষিতরা কিন্তু পৃথিবীতে ভালো জাতি দিতে পারে। আসেন পরবর্তী প্রশ্ন। ওকে,
পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখেন, পৃথিবীর সবচেয়ে উঁচু শহর কোনটি? উঁচু উঁচু, এত উঁচুতে আর কোন শহর নাই। লাবলুক, বাকু, লাপাজ নাকি বেইজিং? দেখি অ্যান্সার করেন তো, পৃথিবীর সবচেয়ে উঁচু শহর কোনটি? দেখি, এটা যারা নিয়মিত স্টুডেন্ট আমি আশা করি যে আপনারা পারবেন। ঠিক আছে, আমি আশা করি যে আপনারা পারবেন। পৃথিবীর সবচেয়ে উঁচু শহর কোনটি? সেটা হচ্ছে লাবলুক, বাকু, লাপাজ। হ্যাঁ, লাপাজ। আম্মু, আম্মু অ্যান্সার করেছেন। আম্মু কারো অনেকের নাম থাকে না, আম্মু নাম। এই যে শিশির, ভেজা, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, আমার পছন্দ হয়েছে আপনার অ্যান্সারটা। তারপর হচ্ছে সুমন আহমেদ অ্যান্সার করেছেন। তারপরে ফাইমা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে লাপাজ, এটা হচ্ছে বলিভিয়ার রাজধানী। এই যে বলিভিয়া নামক একটা দেশ আছে দক্ষিণ আমেরিকাতে, ওই শহরে মানে ওই বলিভিয়ার একটা শহরের নাম হচ্ছে লাপাজ। এটা হচ্ছে আপনার অনেক উপরে, যার কারণে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু শহর। আর বাকু হচ্ছে সবচেয়ে নিচু শহর। সবচেয়ে নিচু শহর হচ্ছে বাকু। এই সাইদুল স্যার, আপনি দোয়া করেন তো এখানে এসে। মাঝে মাঝে কমেন্টস কেন যেন আটকে যায়, আপনি দোয়া করেন প্লিজ। আপনি আমাদের অনেক স্টুডেন্ট এখানে দেখা যাচ্ছে ক্লাস করে, কিন্তু মাঝে মাঝে আটকিয়ে যায়, একটু দোয়া করে দেন প্লিজ। আপনি একটু বলেন, এখন দোয়া দিবেন আপনাদের সাইদুল স্যার, গুলু গুলু স্যার। আচ্ছা বলেন, ক্লাস শেষ, বলেন ক্লাস কেমন লাগলো? বলেন, আপনারা বলেন, ক্লাসটা আর কন্টিনিউ করবো কিনা বলেন। বলেন কন্টিনিউ হবে, ক্লাস চলবে। স্যারকে অনেক সুন্দর লাগছে, লাল টুকটুকে। আরে তার তো 12 মাস সুন্দর, 365 দিন সুন্দর। লাল টুকটুকে কমেন্টস করে না স্যার এত সুন্দর কেন? আমাকে শুধু ফুলাচ্ছে। স্যার এত সুন্দর কেন এটা তো আমি জানি না। স্যার হচ্ছে স্যারের আসলে আমি তো স্যারের কাছে থাকি, একটু রান পাই, ফেয়ার অ্যান্ড লাভলি নাকি কি আমি জানি না, তবে এটাই হচ্ছে হয়তো রহস্য। হ্যাঁ, স্যার হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর সময়, যে কালকে দেখলাম কি যেন ফেস ওয়াশ দিয়েছেন। নো, এই সমস্ত ন্যাচারাল। আচ্ছা না, যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো? আল্লাহর ইচ্ছা। বলেন ন্যাচারাল ক্লাস কেমন লাগলো? রেগুলার ক্লাস চাই কে? দ্রুত ক্লাস কেমন লাগলো? দ্রুত বলেন ক্লাস কেমন লাগলো। স্যার আমরা একটু ভাই বোনদেরকে একটু গুড নিউজ দিয়ে দিই, আমাদের ফুল কোর্সের ব্যাপারে একটু জানাই দিই আসলে। হ্যাঁ বলেন, একটু জানাই দেই। আপনার ক্লাস চাই স্যার, আপনার ক্লাস চাই স্যার, আপনার ক্লাস চাই। বলেন স্যারের ক্লাস কে চাই? স্যারের ক্লাস কেমন লাগলো? আমি কিন্তু আজকে চলে যাওয়ার কথা আপনারা ভালোবাসা পেলে স্যার লাগলে আবার ক্লাস নেবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা পেলে চলে যাব। বলেন আমার কর্মস্থলে আমি কিন্তু সপ্তাহে প্রতিদিন আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি চান সপ্তাহে কিন্তু প্রতিদিনই আমি আসবো, প্রতি সপ্তাহে আসবো। ঠিক আছে, অনেকে বলছেন আরেকটা ক্লাস দরকার, তাই না? যদি আরেকটা ক্লাস দরকার হয় তাহলে আগামীকাল কি বার? শনিবার। ঠিক আছে, আগামীকাল আরেকটা ক্লাস। সবাই কি আসলে চায় নাকি আরেকটা ক্লাস দরকার কিনা সাধারণ জ্ঞানের, নাকি শুধু ইংরেজি পড়বেন? মধু ছিল, হ্যাঁ, সাইফুল ইসলাম মধু, রসমালাই, আমাদের কুমিল্লার রসমালাই। আসেন, যারা চাকরি পাবেন, ঠিক আছে, রসমালাই খেয়ে আসবেন কুমিল্লা থেকে। ঠিক আছে, আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লার পাশে চাঁদপুরে, ইলিশ খাওয়াই দিবা, আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইলিশ খাওয়াবো। এভাবে স্যার কিন্তু আসলে অনেককেই আশা দেয় ইলিশ খাওয়ানোর কথা বলে। নো, শুধু ইলিশ খাওয়ায় না, অনেক স্টুডেন্ট চাঁদপুরে কিন্তু সাক্ষাৎ করেছে এবং আমি ইলিশ খাওয়াইয়েছি। ঠিক আছে, আমি ইনশাল্লাহ ইলিশ খাওয়াবো আপনাদের। যান, ভালো চাকরি পান, দেখা করেন, তাহলে অবশ্যই ইলিশ খাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলেন, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কি লাগিয়েছেন? একটু দিয়ে বলেন। আচ্ছা আমাদেরকে একটু জানান, ফুল কোর্স চাই কে বলেন? ফুল কোর্স চাই কে? একটু দ্রুত বলেন। ফুল কোর্স চাই কে? ফুল কোর্স চাই কে বলেন? হ্যাঁ, আমাদের স্যার জি কে ক্লাস নিলেন, তারপরে হচ্ছে আমি, আপনারা যদি চান ইংলিশ ক্লাস নিলাম, নাহলে আরো ভালো টিচারের ব্যবস্থা করলাম, সমস্যা নেই। তারপর আমাদের সোহেল স্যারকে একটু ডাকে, আমাদের সকিনা স্যার হচ্ছে বাংলা ক্লাস নিলেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। সোহেল স্যার কি চলে মোটামুটি? জিকেতে চলে মোটামুটি? চলে না? দৌড়ায়? আচ্ছা দৌড়ায়, ওকে, কোনো সমস্যা নেই। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, সামনে যেহেতু প্রাইমারি সার্কুলার আসতেছে, নিবন্ধন পরীক্ষাও সামনে, 10 থেকে 20 গ্রেডের অনেকগুলো পরীক্ষার কিন্তু
সার্কুলার আসতেছে, আপনারা হয়তো দেখছেন, এবং ইদানিং কিন্তু খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিচ্ছে। তার মানে এখন যে পরীক্ষাগুলো হবে সেগুলো ইফেক্টিভ হবে, যেটা হবে না তো হবে না, কিন্তু যেটা হবে সেটা ইফেক্টিভ হবে। সো আমাদের অনেক ভাই বোনরা একদম জ্বালায় ফেলতেছেন, স্যার প্লিজ স্যার আপনি ইংরেজি পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, স্যার বাংলা পড়াচ্ছেন তাও ভালো লাগতেছে, স্যার জিকে স্যার পড়াচ্ছেন তাও ভালো লাগতেছে, কিন্তু স্যার এইভাবে এলোমেলো ভাবে হয় না স্যার, ফ্রি ক্লাস তো নিচ্ছেন ইটস ফাইন, কিন্তু স্যার একটা গুছালো প্রস্তুতি দিলে কেমন হয়, গুছালো প্রস্তুতি দিলে কেমন হয়। সো এই যে আমাকে আমার কান আপনারা ঝালাফালা করে ফেলতেছেন, প্রতিদিন ফোন দিয়ে মেসেজ দিয়ে স্যার ফুল কোর্স চাই, একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, যদি আমরা সর্বোচ্চ রেসপন্স পাই সেক্ষেত্রে আমরা ফুল কোর্স চালু করে দেবো, কোনো সমস্যা নাই। ইংরেজির পুরো দায়িত্বে আমি থাকবো, ইংলিশের পুরো দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ইংলিশের পুরো দায়িত্বে আমি থাকবো। বাংলা আমাদের সকিনা স্যার থাকবেন, জিকে আমাদের সোহেল স্যার নিলেন, তারপরে ম্যাথ আমাদের একজন সরকারি চাকরিজীবী রয়েছে, এক্স্যাক্টলি। আচ্ছা, যেহেতু ম্যাথ হচ্ছে স্যার চাকরি করেন সেজন্য স্যারের নাম বলা নিষেধ, তবে ম্যাথ ক্লাস অসাম হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন, দ্রুত বলেন কে কে ফুল কোর্স চাই, ফুল কোর্স চাই, ফুল কোর্স চাই। সোহেল স্যার জিকেতে খুবই ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাংলা স্যার কি চলে? স্যার একটু আপনার চেহারাটা একটু দেখা দেন, স্যার কি মোটামুটি চলে নাকি স্যারকে আমরা নতুন স্যার নেব, নতুন লাল টুকটুকে পরির মতো নতুন স্যার? ও স্যারই সুন্দর, আচ্ছা আচ্ছা, এই দেখছেন স্যার আপনার বক্তব্য, সোহেল স্যারের ক্লাস চাই, গুড, ঠিক আছে, সমস্যা নাই। স্যারের টেকনিক সমৃদ্ধ ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেহেতু আমাদের পেট বেচে কিন্তু শুধু টেকনিক পড়ানো হবে না প্রিয় ভাই বোন, পেট বেচে কিন্তু ভালো লাগুক বা না লাগুক বেসিক আপনাকে পড়তেই হবে। সো স্যার বেসিক প্লাস টেকনিক পড়াবেন, বেসিক প্লাস টেকনিক। আমাদের শত শত ভাই বোন বারবার অনুরোধ করেছেন যে স্যার কি বলবো, বেসিক। সো আমরা আসলে বেসিক্যালি পেইড বেচে বেসিক প্লাস টেকনিক পড়িয়ে থাকি, কারণ ফ্রি ক্লাসগুলো তো আসলে আপনাদেরকে একটু মজা দিতে হয়, এই জন্য ফ্রি ক্লাসে আমরা খুব বেশি কিছু আমরা আপনাদেরকে দেখাইতে পারি না বা দেখানোর সুযোগ থাকে না, অথবা আমরা এখানে দায়বদ্ধ না, যেহেতু ফ্রি মানেই ফ্রি। কিন্তু পেইড ক্লাস আমরা দায়বদ্ধ, আপনার কাছে কমিটেড, আপনাকে যতটুকু বলবো ততটুকু দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। বলেন সকিনা স্যার আগুন, কি বলেন স্যার? হো তাই তো, আগুনই তো আসলে সকিনা স্যার আগুন। আচ্ছা বলেন কেমন হবে, বলেন কমেন্টে বলেন ফুল কোর্স কে কে চান, একটু দ্রুত স্যার একটু দাঁড়ান আমি একটু দেখি, বলেন দ্রুত ফুল কোর্স কে কে চাই, ফুল কোর্স কে কে চাই, ফুল কোর্স কে কে চাই, ফুল কোর্স কে কে চাই। এই তো গুড, রিয়াজউদ্দিন ফুল কোর্স চাই, বেলায়েত ভাইয়া ফুল কোর্স চাই, জাহিদ ভাইয়া ফুল কোর্স চাই, তরিকুল ভাইয়া ফুল কোর্স চাই, কমেন্টে লিখেন ফুল কোর্স চাই। ঠিক আছে, সোহেল অনেক ভালো ক্লাস নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার আসলে অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের প্রাণী, আমাদের যতগুলো স্যার রয়েছে আমাদের সোহেল স্যার হচ্ছে সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের, মানে আমাদের জিকে সোহেল স্যার আর কি। তো এই হচ্ছে ব্যাপার। স্যারের কিন্তু দুইটা ম্যাপও আছে খুবই চমৎকার বাংলাদেশের, সারা জীবন আপনারা সুহেলস ম্যাপ নামে যেটাকে শুনেছেন, ইনি কিন্তু সেই সুহেলস ম্যাপের সেই সুহেল স্যার। সারা জীবন আপনারা শুধু শুনেছেন সুহেলস ম্যাপ, কিন্তু হয়তো চোখে দেখেননি কেউ, তা আজকে দেখে নিলেন। স্যার চলে গেছে, আমি আপনাদেরকে এটা ফাঁস করে দিলাম, বুঝতে পেরেছেন? বলেন চলে ফুল কোর্স চাই, ফুল কোর্স চাই, ফুল কোর্স চাই, গুড। রাদিয়া ফুল কোর্স চাই। হ্যাঁ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়ানোর জন্য। আসলে আমার আগের প্রতিষ্ঠানে আমি মন চাইলেও আসলে পারতাম না, কারণ হচ্ছে কিছু সীমাবদ্ধতা, কিছু ব্যারিয়ার্স ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি মুক্ত পাখি, আমি স্বাধীন, এখন আমি মন চাইলেই আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে পড়াতে পারবো। আমার ব্যাপারে তো আমার কোনো আপত্তিই নাই, বাকি আমার টিমে যারাই আসবে তাদেরকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াইতে হবে। মনে রাখবেন আমার টিমের সাথে যুক্ত হওয়া মানে সেও একজন সাইদুল স্যার, আমার টিমে যে আসবে সেও কি ভাইয়া, সেও একজন সাইদুল স্যার। যেমন সকিনা স্যার হচ্ছে দ্বিতীয় সাইদুল স্যার, তারপরে সোহেল স্যার হচ্ছে তৃতীয় সাইদুল স্যার, তারপরে আমাদের ম্যাথের একজন স্যার রয়েছেন, তিনি হচ্ছে ধরেন চতুর্থ সাইদুল স্যার, তাই না বলেন? অর্থাৎ সাইদুল স্যারের সাথে থাকতে হলে সাইদুল স্যারের মতো হইতে হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদিও আমি বলছি যে দ্বিতীয় সাইদুল স্যার, সত্যি কথা বলতে আমার টিমের মধ্যে সবচেয়ে দুর্বল আমি, সবচেয়ে পচা আমি, বাকি সবাই সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ, বাকি সবাই অনেক অভিজ্ঞ, অনেক বিজ্ঞ স্যার। যাই হোক বলেন, আচ্ছা ফুল কোর্স চাই, ফিরোজ আলী ভাইয়া ফুল কোর্স চাই, রাসেল ভাইয়া ফুল কোর্স চাই, বেলায়েত ভাইয়া ফুল কোর্স চাই, ওকে ফাইন। জুল হাসুদ্দিন ভাইয়া ফুল কোর্স চাই, ওকে খুব দ্রুত আমরা ফুল কোর্স অ্যানাউন্স করে দিব, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সো আমরা ফুল কোর্স অ্যানাউন্স করে দিব, কোনো সমস্যা নাই। বলেন কে কোন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক? আমরা আপাতত প্রাইমারি কোর্স শুরু করবো ইনশাআল্লাহ, যেহেতু নিবন্ধন সামনে আছে, নিবন্ধন কোর্স শুরু করবো ইনশাআল্লাহ। আর বিসিএস এর যেহেতু পরীক্ষার সামনে কাছাকাছি, এখন বিসিএস কোর্স শুরু করাটা রিস্ক হয়ে যাবে, তবে বিসিএস এর ম্যারাথন কোর্স শুরু করা যেতে পারে, সেটা আমরা পরে ভাববো। তবে আপাতত আমরা প্রাইমারি, নিবন্ধন এবং সবচেয়ে বেশি যেই চাকরি পরীক্ষাগুলো হয় প্রত্যেক সপ্তাহে, প্রাইমারি তো শুধু একবার হয় বছরে, নিবন্ধন শুধু একবার, আর 10 থেকে 20 মার্কের পরীক্ষা হয় প্রতি সপ্তাহে বারবার। এই জন্য 10 থেকে 20 মার্কের এই 3টা কোর্স চালু করলে কেমন হয় বলেন? প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মার্কের। আর বিসিএস এর কোর্সটা যেহেতু সময় কম,
আমরা দেখি যদি আমরা ভালো মনে করি যে আমরা আপনাদেরকে দিতে পারবো, আমরা যদি দিতে পারি আপনাদেরকে, সেক্ষেত্রে কোর্স চালু করবো। শুধু শুধু কোর্সের নামে আপনাদের টাকা নিব আর সার্ভিস দিব না, এটা হইতে পারে না। আমাদের যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের ম্যারাথন স্টাইলে আপনাদেরকে আমরা পুরোপুরি সাপোর্ট দিতে পারবো, তবে আমরা ম্যারাথনের দিকে যাব, না হয় যাবো না। আমরা 48 নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, একদম পরিপূর্ণভাবে। পরিপূর্ণ কি ভাইয়া ভাবে স্যার সৎকারের উপর যে ক্লাস নিয়েছিল তাকে ম্যাথের জন্য দিলে ভালো হয়। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নাই। ম্যাথের জন্য আপনারা ইকরাম স্যারকে পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ম্যাথের জন্য ইকরাম স্যারকে পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। স্যার সবগুলো মিলিয়ে একটা কোর্স করেন, ওকে ফাইন। আপনাদের অনেক দিনের আবদার ছিল, শত শত ভাই বোনদের অনুরোধ ছিল স্যার ফুল কোর্স শুরু করলে আমাদের ভালো হয়। আমরা ফুল কোর্স শুরু করবো, কোনো সমস্যা নাই। প্রাইমারির ফুল কোর্স পাবেন, নিবন্ধনের ফুল কোর্স পাবেন, 10 থেকে 20 নম্বরের ফুল কোর্স পাবেন, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের উপর আমরা পরিপূর্ণ কি দিব, ফুল কোর্স দিব। তবে একটা ব্যাপার, আমাদের অনেক ভাই বোনদের বা বেশিরভাগ ভাই বোনদের একটা সমস্যা থাকে ইংরেজিতে। কোথায় থাকে বলেন তো ভাইয়া? ইংরেজিতে। সো ইংরেজি দুর্বলতা দূর করার জন্য আমাদের অনেক 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 শত শত বা হাজার হাজার ভাই বোন অনুরোধ করেছিলেন যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুরু করেন। সো আমরা কিন্তু আপনাদের অনুরোধটা রেখেছি, আমাদের ফুল কোর্সের পাশাপাশি আপনারা ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ফুল কোর্সের কি ভাইয়া পাশাপাশি আপনারা ইংলিশ কোর্সটা আমি সম্ভবত আমি দেখি ইনশাআল্লাহ ইংলিশ কোর্সটা হয়তো বন্ধ করে দিব বা চালু রাখতেও পারি, এটা এখন শিওর না। সম্ভবত বন্ধ করে দিতে হবে ইংলিশ কোর্সটা, কারণ আমি আপনাদেরকে আগে অ্যানাউন্স করেছিলাম যে ইংলিশ কোর্সটা আপনারা জীবনে একবারই পাবেন। তো যারা ভর্তি হয়েছেন তারা অনেক লাকি, যারা ভর্তি হতে পারেন নাই আমি বলবো যে তারা কিছুটা হলেও মিস করেছেন, এই হচ্ছে ব্যাপার। কারণ ইংলিশ কোর্সটা আমি সম্ভবত রাখবো না, কারণ এখানে আসলে এত ক্লাস দিয়ে আমার জান বের হয়ে যাবে। কারণ ইংলিশ কোর্সে 80টা ক্লাস, আমাদের ফুল কোর্সে হয় 60 থেকে 70টা ক্লাস, আর শুধু ইংলিশ কোর্সে হবে ইংলিশের 80টা ক্লাস। তো এত ক্লাস দিয়ে আসলে মানে আমার মন চায় করাইতে, কিন্তু আসলে আমি দেখি ইনশাল্লাহ কি করব। তবে সম্ভবত ইংলিশ কোর্সটা আমরা না করানোর প্ল্যান করতেছি আর কি। ফুল কোর্স থাকবে, বাংলা ইংরেজি গেমে 4টা বিষয়, শুধু ইংলিশ কোর্স আর পাবেন না। যাই হোক, তারপরেও কারো যদি ইচ্ছে হয় যে স্যার আমি ইংলিশ কোর্সটা করতে চাই, করতে পারবেন। কারণ আমরা এখানে আপনাদের স্বপ্ন পূরণ করতে একদম বেসিক থেকে আমরা শুরু করে দিয়েছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, যেখানে প্রায় 80টা ক্লাস হবে, আপনার সারা জীবনের সকল ইংরেজি কমপ্লিট হবে। কারণ আমাদের এই কোর্সটা, এটা শুধু কোর্স না, আমরা এটাকে বলি স্বপ্ন। এটাকে কি বলি বলেন তো ভাইয়া? স্বপ্ন। কারণ এই কোর্সের মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যারা 8ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, অনার্সের নন ক্রেডিটের ইংরেজি যারা পড়তে চাচ্ছেন, অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, এছাড়াও বিসিএস প্রাইমারি নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি স্কুল বা হাই স্কুলে অথবা কলেজে অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনারা আপনাদের স্কিলকে আরো বাড়াতে চান, আপনাদের ইংরেজির দক্ষতাকে আরো বাড়াতে চান, তারাও কিন্তু এই কোর্স করতে পারবেন। ফাইনালি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চান তারা এই কোর্স করতে পারবেন। আমাদের যেই চাকরি বাকরির যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো করে আপনার একটা সার্টেন পিরিয়ড পরে চাকরি হবে, হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর বা 1 বছর বা 1 মাসের মধ্যে হইতে পারে, অনেকের যদি আগে থেকে প্রস্তুতি থাকে। কিন্তু আমাদের এই কোর্সটা, ইংলিশ কোর্সটা করে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে স্বাবলম্বী হবেন। 3 থেকে 4 মাসের মধ্যে স্বাবলম্বী হবেন, অথবা 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ কি করতে পারবেন, আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবেন, আপনি ইনকাম শুরু করতে পারবেন বা স্বাবলম্বী হতে পারবেন। কারণ আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে আমরা একদম বেসিক থেকে এমনভাবে ইংরেজিটা পড়াবো যেন শুধু ইংরেজিতে জীবন চালাতে পারেন। আল্লাহ চাইন তো আমরা যেহেতু ফুল কোর্স চালু করতেছি, আমাদের ফুল কোর্স করে আপনার তো চাকরি বাকরি হবে ইনশাআল্লাহ। কোনো কারণে আল্লাহ না করে যদি চাকরি বাকরি নাও হয়, তবু চিন্তা করার কোনো কারণ নেই, আপনি জীবনে চলতে পারবেন, কেউ কোনোদিন আটকাইতে পারবে না, কারো কাছে হাত পাততে হবে না। আমরা এমন যোগ্যতা সম্পন্ন বানাই দিব যেন ইংরেজিতে আপনি প্রাইভেট পড়াতে পারেন বা টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন। এবং ফাইনালি কারো কাছে যেন কোনোদিন হাত পাততে না হয়। এমন হাজার হাজার শত শত অথবা লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা জব প্রিপারেশন নেওয়ার পরেও বেকার হিসেবে রয়ে গিয়েছে। কারণ সবার তো চাকরি হয় না, হওয়ার কথাও না, তবে প্রস্তুতি তো নিতে হবে। চাকরি হোক বা না হোক, আপনাকে চেষ্টা করতে হবে। কারণ যেহেতু প্রাইমারিতে এবছর কোটা নাই, এবছর কিন্তু প্রচুর ছেলেরা প্রাইমারিতে আবেদন করবে এবং নিবন্ধনের থেকেও বেশি প্রাইমারিতে আবেদন করবে। কেন? প্রাইমারি বাংলাদেশে একমাত্র চাকরি যেখানে মানে একমাত্র ভালো চাকরি বলা যেতে পারে, যেখানে শুধু প্রিলি পাস করে এবং ভাইবা দিয়ে আপনার চাকরি, কোনো লিখিত নাই। তো এই জন্য প্রাইমারি চাকরিটা অনেক বেশি পছন্দের। কারণ অন্যান্য অনেক চাকরি আছে প্রিলি প্লাস ভাইবা, কিন্তু প্রাইমারি চাকরিটা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো, সহজলভ্য বলা যেতে পারে।
এখনকার জন্য আর কি। সো ছেলেরা কিন্তু এখন বা আমাদের ভাইদের জন্য কিন্তু ব্যবসাটা সহজ হয়ে গেছে, যদিও আমাদের বন্ধুর জন্য একটু কঠিন হয়ে গেছে। তো যাই হোক, আপনি যদি ইংরেজিতে ভালো করতে পারেন, আপনি প্রাইমারিতে টিকবেন, নিবন্ধনে টিকবেন, বিসিএস এ টিকবেন, ভার্জিন মেডিকেল নার্সিং যে কোনো পরীক্ষা টিকবেন ইনশাআল্লাহ। আর ইংলিশে দুর্বল হয়েছেন মানে আপনি শেষ। এই হচ্ছে ব্যাপার আর কি। বলেন ইংলিশ ফুল কোর্স করতে চাই, গুড, দিলরবা, কোনো সমস্যা নেই, করতে পারবেন প্রিয় বোন আমার। আমরা আপনাদের সুবিধার কথা বিবেচনা করে কয়েকটা কোর্সের সেগমেন্ট করেছিলাম আমরা, অর্থাৎ বিসিএস এর জন্য আলাদা, প্রাইমারি নিবন্ধনের জন্য আলাদা, ইংলিশ ফাউন্ডেশন কোর্স অর্থাৎ একদম বেসিক থেকে পড়ানোর কোর্স, ফাউন্ডেশন কোর্স। তো আমরা এখানে 7টা কোর্সের ফি ধার্য করেছি। কত টাকা? 7,000 টাকা। তো আমাদের ভাই বোনরা অনেকে অনুরোধ করেছেন, স্যার এত টাকা দিয়ে তো আমাদের কোর্স করা সম্ভব না স্যার, এমন একটা কোর্স কি ব্যবস্থা করা যায় না স্যার? এই একটা কোর্সের মধ্যে আপনি এই 7টা কোর্সের সিলেবাস শেষ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই অ্যামেজিং কোর্সটা হচ্ছে অল জব কোর্স, অল জব কোর্স, অল জব কোর্স। মানে এই অল জব কোর্সে বিসিএস এর পরিপূর্ণ সিলেবাস একদম বেসিক থেকে ফাউন্ডেশন থেকে পড়ানো হবে, প্রাইমারি পড়ানো হবে, নিবন্ধন পড়ানো হবে, 10 থেকে 20 সার্টিফিকেট পড়ানো হবে, এডমিশন, নার্সিং, মেডিকেল সব পড়াতে হবে একটা কোর্স করলে। তার মানে এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার দরকার নাই, সবগুলো ক্রস, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলেই আপনার 7,000 টাকার ফায়দা হয়ে যাবে। যদিও এই কোর্সের ফি 7টা কোর্সের সমান যেহেতু বরানো হবে 7,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু 7,000 টাকা কোর্স ফি ধার্য করিনি। আপনাদের কথা সুবিধা, মানে বেকার ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা, 80টা ক্লাস হবে মাত্র 1500 টাকা। এরপরও যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন, তাদের জন্য কিন্তু আমরা চালু করেছিলাম মাত্র কত টাকায় বলেন প্রিয় ভাই বোন আমার? তাদের জন্য আমরা দিয়েছিলাম 50% অফার, অর্থাৎ 1500 টাকার অর্ধেক আপনি ভর্তি হতে পারবেন মাত্র কত টাকায় বলেন? 750 টাকায়। 700 কত টাকায় বলেন? 50 টাকায়। 750 টাকায়। 700 কত টাকায়? 50 টাকায়। 750 টাকায়, অর্থাৎ 750 টাকা দিয়ে আপনার সারা জীবনের ইংরেজি হয়ে যাবে। সারা জীবনের কি হয়ে যাবে? ইংরেজি হয়ে যাবে। এখন আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যারা নতুন, আপনার কোনো কোর্সে ভর্তি নাই, আপনার পুরাতন স্টুডেন্ট না, আমরা কি তাহলে স্যার এই 750 টাকার অফার পাবো না? আমরাও তো বেকার। তো আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে আমরা লাইভে 10 মিনিট সুযোগ দিয়ে থাকি। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, এই 10 মিনিটের মধ্যে যারা লাইভে ভর্তি হবেন, তারা কিন্তু 750 টাকা ভর্তি হতে পারেন। তার মানে আমি আগামী 10 মিনিট লাইভে থাকবো, এই 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন তারা সবাই 750 টাকা ভর্তি হতে পারবেন, 1500 টাকা দিতে হবে না। তো যারা ভর্তি হতে যাচ্ছেন কি ভাই বোন আমার, যারা ইনকাম করতে চাচ্ছেন, স্বাবলম্বী হতে চাচ্ছেন, সারা জীবনে ইংরেজি মানে কমপ্লিট করতে চাচ্ছেন, অথবা আপনি যে কোনোই প্রস্তুতি নেন, প্রাইমারি, বিশেষ, নিবন্ধন, ইংলিশ আপনার লাগবেই, বাঁচার কোনো সুযোগ নাই। ইংরেজিকে আপনাকে ভালো হইতেই হবে, ভালো হইতেই হবে। আর ইংরেজিতে যারা ভালো হয় তাদের চাকরি হয়, মানে তারা কোথাও আটকায় না, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। সো অফারে ভর্তি হতে চাইলে আমি লাইভে থাকাকালীন এই নম্বরে 016126575 বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। যারা কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, আমরা তাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। সো পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 234 অথবা 5472479887। দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। সম্ভবত আমরা ফুল কোর্সটা না রাখার সিদ্ধান্ত নিচ্ছি, এরপর আমরা যদি ভালো মনে করে রাখতে পারি, বাকি আমরা না রাখার সিদ্ধান্তই নিচ্ছি ইংলিশ কোর্সটা। এরপর আমরা শুধু ফুল কোর্স করাবো, ইংলিশের কোর্সটা হয়তো আর পাবেন না। এই জন্য যারা ইংলিশের দুর্বলতা আছে, চাইলে মাত্র 750 টাকা এই দুর্বলতা দূর করে ফেলেন। আমার কথা একটু বোঝার ট্রাই করেন ভাই বোন আমার। আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন, ভার্সিটি মেডিকেল, বিশেষ যাই দেন, ইংলিশ তো লাগবেই। তার মানে এখন তো আমি আবার বলছি, 1500 টাকা নয়, মাত্র 750 টাকা ভর্তি দিতে পারবেন। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750, 10 মিনিট পরে হইলে 1500 টাকা বাড়াইতে হবে। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 10 মিনিট পরে ভর্তি হইলে 1500 টাকা লাগবে। 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন মাত্র 750, আর 10 মিনিট পরে হলে কত টাকা লাগবে? 1500 টাকা লাগবে। তো দেরি করা যাবে না, দ্রুত করতে হবে প্লিজ। এই তো গুড, অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আসলে আপনাদেরকে এত ভালো লাগে, আপনারা অনেক বেশি সিরিয়াস। আমিও আপনাদের মতো স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস ছিলাম আমার জীবনের ব্যাপারে। আমিও কিন্তু কোর্স করেছি, সাইফার্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, অনেকে কোর্স করে 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 নিজেকে দক্ষ বানিয়েছি। দেখেন আপনাদের তো মাত্র 750 টাকার মামলা। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার জীবনে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আর আপনাদের মাত্র 750 টাকার মামলা। তো এইটুকু টাকা ইনভেস্ট করলে হয়তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি সামনের জীবনটাতে অনেক ভালো কিছু করতে পারবেন, সামনের জীবনে সুখে থাকবেন, এবং হয়তো মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কথা হাত পাততে হবে না। আপনি স্বাবলম্বী হয়ে যেতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং করাতে পারবেন, টিউশনি করাতে পারবেন, অথবা ফ্রিল্যান্সিং করে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। তো যোগ্যতা একটা জামি জিনিস, একবার যোগ্যতা তৈরি হলে এটা কেউ আপনাকে কেড়ে নিতে পারবে না। এই যোগ্যতাটা সারা জীবন আপনার কাছে থেকে যাবে। প্রিয় ভাই বোন, বারবার বলতেছি, যাদের সারা জীবনের স্বপ্ন স্যার ইংলিশটা ফাউন্ডেশন, একদম ফাউন্ডেশন থেকে, একদম বেসিক থেকে, শূন্য থেকে পড়তে চাই স্যার, বিসিএস এর জন্য, প্রাইমারি, নিবন্ধন, যা মন চায় সকল হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে জাস্ট একটা কোর্স করে, সব হয়ে যাবে জাস্ট কি ভাইয়া? একটা কোর্স করে। এই 7টা কোর্সের জিনিসপত্র সব পড়াই দেওয়া হবে, কয়টা কোর্স করে? একটা কোর্স করে। একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন 750, 10 মিনিট পরে বাড়াইলে 1500 টাকা।
এই তো গুড। আসলে আমার খুব ভালো লাগে যখন আপনারা ঝড়ের গতিতে ভর্তি হইতে থাকেন, ঝড়ের গতিতে যখন ভর্তি হইতে থাকেন তখন আমার খুব ভালো লাগে, আমার এটা খুবই ভালো লাগে। আপনাদের সিরিয়াসনেসটা দেখলে আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, এটাকে 10, থ্যাংক ইউ সো মাচ। 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জীবনে অনেক বড় হবেন আপনি আজকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটাকে লাস্টে, হ্যাঁ 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 49 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 333 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জীবনে অনেক বড় হবেন। এটাকে ভাইয়া আই ব্যাংকিং, ডিপোজিট ফ্রম আই ব্যাংকিং ফ্রম ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ওকে ফাইন, ইসলামী ব্যাংক থেকে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটাকে 83 থেকে 750 পাঠিয়েছেন, 06 750 টাকা পাঠিয়েছেন, 84 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনার জীবনে অনেক বড় হবেন ভাই, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। আমি বারবার বলছি, লাইভে ভর্তি হলে 750, লাইভ কেটে দিলেই 1500 টাকা। আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা, 10 মিনিট পরে ভর্তি হলে 1500 টাকা। আমরা হয়তো ইংলিশ কোর্সটা রাখবো না, শুধু ফুল কোর্স করাবো, অথবা আমরা সিদ্ধান্ত নিয়ে দেখি, আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমরা একটা ডিসিশনে আসবো ইনশাল্লাহ। সো হতে পারে এই কোর্সটা আপনার গোটা জীবন পরিবর্তনের কারণ এখানে যেহেতু 80টা ক্লাস করানো হবে, এর বাইরে আপনারা কিছু লাগবে না। একদম বিসিএস প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে প্রত্যেকটা চাকরির প্রস্তুতি আমরা ইংরেজিটা একদম ধরে ধরে বেসিক থেকে পড়াই দেবো ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই ভাই, যারা ভর্তি হতে চেয়েছেন একটু দ্রুত করতে হবে, প্লিজ একটু দ্রুত করতে হবে। এটাকে 6522 ভাই, যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই স্ক্রিনশট রাখবেন। আর এই নাম্বারে প্লিজ 01601265758 এই নাম্বারে বিকার বা নগদ থেকে, এই নাম্বারে বিকার বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে দ্রুত, প্লিজ আমরা লাইভ কেটে দেবো, দ্রুত করতে হবে। বারবার বলতেছি 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা, 10 মিনিট পরে পাঠাইলে 1500, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা, 10 মিনিট পরে পাঠাইলে 1500 টাকা, একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জীবনে অনেক বড় হবে। 64 থেকে টাকা পাঠিয়েছেন, এটাকে 90, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। 950 অনেক ধন্যবাদ। 94 থেকে টাকা পাঠিয়েছেন, 93 থেকে টাকা পাঠিয়েছেন, ওকে ফাইন, অনেক ধন্যবাদ। 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, একটু দ্রুত করতে হবে। আমরা আবার বলছি, লাইভে থাকাকালীন মাত্র 750 টাকায় আপনার সারা জীবনের স্বপ্নের যে কোর্স, আপনাদের সারা জীবনের যে অনুরোধের কোর্স, সেই কোর্স করতে পারবেন। এবং এই কোর্সের মানে হচ্ছে এটা করে আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ, সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ, সারা জীবন চলতে পারবেন। স্যার আমি ইংলিশ কোর্সে ভর্তি আছি, থ্যাংক ইউ সো মাচ। বলেন আমাদের ক্লাসগুলো কেমন হয়, যারা অলরেডি ভর্তি আছেন একটু কমেন্টে জানান যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের ক্লাসগুলো কেমন হয় একটু বলেন। এটাকে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু অবশ্যই যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রাখবেন এবং পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন দ্রুত। পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 534, পেমেন্ট ডান 834, লাস্টের 3টা ডিজিট লিখে দেন। দিলরুবা, হ্যাঁ এটা কি দুর্বা আহমেদ রনি, দুর্বা আহমেদ রনি, হ্যাঁ আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। 5, হ্যাঁ 01776464522, হ্যাঁ আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, দ্রুত করতে হবে। আমরা লাইভ কেটে দিব, আমরা একটু সময় দিয়ে দিচ্ছি, আমরা লাইভটা কেটে দিব। কত বাজে এখন? 10:43, আমরা 10:46 লাইভ কেটে দিব। 3 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা 750 টাকা ভর্তি দিতে পারবেন। 3 মিনিট পরে পাঠালে 1500 টাকা। বারবার বলতেছি একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। যারা 3 মিনিটের মধ্যে ভর্তি হবেন 750, 3 মিনিট পরে হইলে 1500 টাকা, 3 মিনিটের মধ্যে ভর্তি হলে 750 টাকা, 3 মিনিট পরে হইলে 1500 টাকা। 3 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা, 3 মিনিট পরে হইলে কত পাঠাইতে হবে? 1500 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, আপনারা বেকার ভাই বোন, আমি চাই আপনারা সবাই অফারে ভর্তি হন, কেউ যেন আপনারা অফার থেকে বঞ্চিত না হন, অথবা আমি চাই কেউ যেন 1500 টাকা দিয়ে ভর্তি না হন, বরং সবাই 750 টাকা দিয়ে ভর্তি হন। এই জন্য কিন্তু আপনাদের জন্য সুযোগ দিয়েছি, একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভ কেটে দিব, 3 মিনিট সময় আছে আপনাদের হাতে। সাইদুল স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর ক্লাস হয়। হাফেজ আলম, অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার সাথে মেসেজে একটু কথা বলতে চাই, প্লিজ স্যার একটু কথা বলবেন। অবশ্যই আব্দুর রৌফ ভাইয়া আপনি কল দিবেন, অবশ্যই আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। প্লিজ একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, এখন যারা টাকা পাঠাবেন লাইভে থাকাকালীন 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। লাইভে থাকাকালীন 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। মনে রাখবেন, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় চলে গেলে এই সময়টা জীবনে কোনোদিন আর ফেরত পাবেন না। এখন হয়তো সময় আছে, এই সময়টাকে কাজে লাগান। আপনার বিকাশে যদি মনে হয় যে 750 টাকা আছে, একটা রিস্ক নিয়ে নেন। জীবনে রিস্ক না নিলে কোনোদিন বড় হওয়া যায় না। দেখেন, আমি একটা বিষয় সবসময় বলি যে এখন আপনার যদি লস হয় এই কোর্স করে, কয় টাকা লস হবে? 750। কিন্তু যদি লাভ হয়, হয়তো এই কোর্স করে আপনি 7 লাখ 70 লাখ 7 কোটি টাকা কামাবেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার, আমি যদি পারতাম, আমার সামর্থ্য থাকলে আমি আপনাদেরকে জোর করে দইরা বাইন্দা এই কোর্সের মধ্যে ভর্তি করাই দিতাম। কেন ভর্তি করাইতাম বলেন? কারণ আমি জানি এই কোর্সের ফিলিংস কি।
আপনারা মনে রাখবেন, আপনি যদি এত ভালো ম্যাথ পড়াইতে পারেন বা এত ভালো বাংলা পড়াইতে পারেন অথবা এত ভালো ইংরেজি পড়াতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি আর কেউ পারে না, আপনার কাছে মানুষ পড়তে বাধ্য হবে। আরে ভাই, একটা স্টুডেন্টকে যদি আপনি 2,000 টাকা পড়ান, 10টা স্টুডেন্ট পড়ালে তো 20,000 টাকা, বলেন 10টা স্টুডেন্ট পড়ালে তো 20,000 টাকা। আপনি যদি 5টা ব্যাচ পড়ান কত হয় বলেন? 1 লক্ষ টাকা, 1 লাখ টাকা। 5টা ব্যাচ পড়ালে কত টাকা? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হলে জীবন চলবে না? ওই কথা বলেন, চুপ থাকলে হবে না তো। 1 লাখ টাকা হলে জীবন চলবে না? তাহলে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আমার মনে হয় যে আমাদের যতগুলো বোন রয়েছেন প্রত্যেক বোনদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? কারণ মানুষের যোগ্যতা থাকলে, আপনার যদি আপনার পরিবারে কন্ট্রিবিউশন থাকে, আপনাকে মুকুট বানায় রাখবে, আর কন্ট্রিবিউশন না থাকলে ফুটবল বানায় রাখে। এটা দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা দুনিয়ার নিয়ম, এটা বাস্তবতা। আপনার যখন পরিবারে কিছু একটা কন্ট্রিবিউশন থাকবে, আপনার চাকরি বাকরি করার দরকার নেই, আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আমি আমার বোনদের কথা বলছি, আমার মন চায় যে আমাদের প্রত্যেকটা বোন অথবা প্রত্যেকটা ভাই এই কোর্স করুক, কারণ এই কোর্স করলে একজন বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারি না, এই কোর্স করলে একজন বেকার থাকবে না ইনশাআল্লাহ, কিছু না কিছু করে জীবন চালাতে পারবেন ইনশাআল্লাহ। কেউ অনলাইনে পড়াবেন, কেউ অফলাইনে পড়াবেন, কেউ কোচিং দিবেন, কেউ টিউশনি করাবেন, কেউ প্রাইভেট পড়াবেন, কেউ ফ্রিল্যান্সিং করবেন, একজন বেকার থাকবেন না ইনশাআল্লাহ। আপনারা যদি চাকরি বাকরির কোর্স করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শিওর দিতে পারবো না যে আপনার 100% চাকরি হবে। আল্লাহ চাইলে হইতেও পারে, কোনো কারণে আল্লাহ না করেন নাও হইতে পারে, কিন্তু এটা করলে 100% শিওর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান অবশ্যই ভালো কিছু হবে বা কিছু না কিছু আপনি করে জীবন চালাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 93 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 76 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। গুড, এইসব সিরিয়াস মানুষদেরকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনারা অনেক সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন। লাস্ট একটা কথা বলে দিচ্ছি, দেখেন আমার বোনদের জন্য আমার খুব মায়া লাগে। কেন? কারণ আমি আসলে আমার আশেপাশে অনেককে দেখেছি যারা আসলে খুব কষ্টে জীবন যাপন করে। কোন কষ্টে? দেখেন, পরিবারে কন্ট্রিবিউশন না থাকার কারণে অনেককে অনেক অপমান করা হয়, অপদস্থ করা হয়। যদি আপনার পরিবারে কন্ট্রিবিউশন থাকে, আমি আমার বোনদের কথা বলছি বিশেষ করে, তো আপনার পরিবারে যখন আপনার কন্ট্রিবিউশন থাকবে তখন কিন্তু আপনাকে মাথার মুকুট বানিয়ে রাখতে বাধ্য হবে। এটাই পৃথিবীর নিয়ম। যখন আপনার কথার কথা, আপনার টাকায়, ধরেন আপনার বউ শাশুড়ি ন্যাচারালি যুদ্ধ হয় অথবা ঝগড়া হয়, তো কোনো কারণে যদি এমন হয় যে আপনার ঘরে আপনার কন্ট্রিবিউশন থাকে, আপনার কি বলবো, স্বামীর সংসারে আপনার কন্ট্রিবিউশন থাকে, তো যেই শাশুড়ি আপনার সাথে যুদ্ধ করার কথা বা ঝগড়া করার কথা, সে আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। মানে কখনো যদি আপনার ননদ আপনার সাথে ঝগড়া করতে আসে, ধরেন সোফায় বসে বসে আপনার ননদ আপনার সাথে ঝগড়া করতেছে, তো আপনার শাশুড়ি আপনাকে বাঁচাবে। বেয়াদব, তুই জানিস যে সোফায় বসে ঝগড়া করতেছিস, এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা, তোর মায়ের সঙ্গে যে শাড়ি, এটাও তোর আমার বৌমার টাকায় কেনা, তোর মার এই যে ঠোঁটগুলো লাল, মানে পান খায় যে ঠোঁট লাল করছে, এই পানগুলো আমার বৌমার টাকায় কেনা। আমার বৌমাকে পান কিনে দেয়, ফল কিনে দেয়, কাপড় কিনে দেয়, হ্যাঁ, বা ঘরে আমার বৌমা অনেক কিছু কিনেছে বা জোড়াইছে, তাই না বলেন? তো এই যে শাশুড়ি ঝগড়া করার কথা, অথচ শাশুড়ি আপনাকে প্রোটেক্ট করবে কেন? বিকজ আপনার ইনকাম আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এই জন্য জীবনে বড় হওয়ার জন্য কিছু স্টেপ রয়েছে। স্টেপের মধ্যে সর্বপ্রথম একটা স্টেপ হচ্ছে কোয়ালিফাইড হওয়া, যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে। কোনো একটা বিষয় যদি দক্ষ থাকে, কোনোদিন আপনাকে কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। সেটা যে কোনো ব্যাপারে হইতে পারে, কম্পিউটার লার্নিং হইতে পারে, ফ্রিল্যান্সিং হইতে পারে, ইংরেজি শেখা হইতে পারে, অথবা অন্য কোনো কাজ। কোনো একটা যোগ্যতা থাকলে কোনো দিন কারো কাছে হাত পাততে হবে না। রুমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, আপনার পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। এমএসটি সুলতান আপুমনি, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি আপনাদের ক্ষতি চাই বলেন? সে একটু যে ভালো চায়, যে কল্যাণ চায়, যে শুভাকাঙ্ক্ষী, তাকে চিনতে হয়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে শুভাকাঙ্ক্ষী না চেনা। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। ওমর ফারুক ভাই কল দিলে কথা বলতে পারবেন, এটা আমার নাম্বার, দ্রুত করতে হবে প্লিজ। 01601265758, এই নাম্বারে বিকাশ মানবতা সেন্ড মানি করে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। দ্রুত যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আমরা লাইভটা কেটে দিব এখনই। যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এখন লাইভে ভর্তি হলে 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা, লাইভ শেষ হলে 1500 টাকা লাগবে, বুঝতে পেরেছেন? ওকে ফাইন। আচ্ছা স্যার, না দেখেন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমাদের অফার, সবার জন্য অফার দেওয়ার কোনো সুযোগ নাই। অফার পাবে 3 ধরনের ব্যক্তি। লাইভ শেষ হওয়ার পরও অফার পাওয়ার অধিকার 3 ধরনের ব্যক্তির। যেই 3টা কষ্ট আমি জীবনে পেয়েছি, সেই 3 ধরনের ব্যক্তিদের আমি সুযোগ দিয়ে থাকি। যাদের আর্থিক সমস্যা, আমার জীবনে আর্থিক সমস্যা ছিল, সো যাদের জীবনে আর্থিক সমস্যা আমি অবশ্যই তাদের হেল্প করবো ইনশাআল্লাহ। যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, এই মুহূর্তে টাকা নাই, অথবা যাদেরকে দোকানে যেতে হবে, দোকানে যেতে হবে, ইচ্ছা করে আপনি ভর্তি হবেন না আর আপনাকে অফার দিব, এটা হইতে পারে না।
সো এই মুহূর্তে যাদের আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, শুধুমাত্র তাদের জন্য আমরা সকাল 11টা পর্যন্ত সময় দিই। শুধুমাত্র তাদের জন্য সকাল 11টা পর্যন্ত সময় দিই। সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে আমাদের এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বুকিং দিতে হবে। এই নাম্বারে একটা মেসেজ দিয়ে কি দিতে হবে? বুকিং দিতে হবে। লিখবেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। দ্রুত লিখতে হবে প্লিজ। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে কি করে দিব? পাঠিয়ে দিব। এই মেসেজটা যারা দিবেন তারা 750 টাকা ভর্তি দিতে পারবেন। মেসেজ না দিলে 1500 টাকা। দ্রুত করতে হবে প্লিজ। যারা মেসেজ দিবেন 750 টাকা ভর্তি দিতে পারবেন। যারা মেসেজ দিবেন না 1500 টাকা পাঠাইতে হবে। সো যেটা করতে হবে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। মেসেজে বুকিং দিয়ে রাখেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। যারা মেসেজ দিবেন 750 টাকা, মেসেজ না দিলে 1500 টাকা। মেসেজ দিলে 750, না দিলে 1500 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। সো দেরি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখনো যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হইতে পারবেন। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দেন দ্রুত। আর যারা অলরেডি টাকা পাঠিয়েছেন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ 5510868213। আপনারা যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, স্যার আমি আগে ভয় পাইতাম, এখন ইংরেজিতে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। গুড, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে ফাইন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 750 টাকা, হোয়াটসঅ্যাপে মেসেজ না দিলে 1500, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 750, না দিলে 1500 টাকা।